হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে আমরা আজকে ক্লাস শুরু করছি। তো তার আগে সবাইকে হ্যাপি হোলি। আশা করি সবাই হ্যাপি, মানে হোলিটাকে ভালো করে কাটিয়েছো সবাই, তাই তো? হুম, কেউ আবির টাবির খেলেছো নিশ্চয়ই আজকে। হ্যাপি হোলি স্যার। হ্যাঁ, হ্যাপি হোলি। হ্যাপি চলো হোলি তো। স্যার। হুম, হ্যাপি হোলি স্যার। সবাইকে হ্যাপি হোলি। তো আমাদের কালকের ক্লাসের সময় বলে দিয়েছিলাম যে আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে প্ল্যান্ট অ্যানাটমি। এটা খুবই ভাইটাল একটি চ্যাপ্টার বলতে পারো, এবং এই চ্যাপ্টারটা একটা ক্লাসে হয়তো শেষ হবে না, কারণ অনেক কিছু জিনিস রয়েছে এখানে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব এটাকে, মানে আজকে ক্লাসে যতটা হওয়ার হবে সেই সঙ্গে বাকি যেটা থাকবে সেটা পরের ক্লাসে হবে, কারণ অনেকটাই জিনিস রয়েছে এখানে। তো প্রথমে আমরা অ্যানাটমি বলতে কি বুঝি সেটা আমরা দেখব, এবং তার সঙ্গে মরফোলজির কি ডিফারেন্স সেটাও আমরা একটু প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমে যেটা অ্যানাটমি বলতে আমরা কি বুঝি, না অ্যানাটমি কথা অর্থ হচ্ছে, দেখো, কোনো উদ্ভিদ অঙ্গকে যখন আমরা তার ইন্টারনাল স্ট্রাকচারটাকে স্টাডি করি, কোনটাকে নিই না, ইন্টারনাল স্ট্রাকচার মানে আভ্যন্তরীণ গঠন। ঠিক আছে, অর্থাৎ কোনো উদ্ভিদ অংশকে নিয়ে আমরা তার যখন আভ্যন্তরীণ গঠন কেমন সেটাকে আমরা স্টাডি করি, ঠিক আছে, তো সেটা অবভিয়াসলি তাহলে তাকে কাটতে হবে, তাই না? না কেটে তো তুমি আর দেখতে পাবে না যে তার ভিতরে কি রয়েছে। তো সেই ব্রাঞ্চটাকে, আমাদের বটানির যে ব্রাঞ্চে আমরা এই কাজটা করে থাকি তাকে বলা হয় অ্যানাটমি। আচ্ছা, আর একটা তোমাদের টার্মিনোলজি বলছিলাম, সেটা হচ্ছে তোমার মরফোলজি। ঠিক আছে, মরফোলজি। মরফোলজি বলতে আমরা কি বুঝি, না এটা শুধুমাত্র আমরা বাহ্যিক অঙ্গ সংস্থান স্টাডি করব, অর্থাৎ কোন একটা উদ্ভিদকে আমরা দেখলাম বাইরে থেকে, তার মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, ঠিক আছে, তোমার এই সমস্ত জিনিসগুলোকে যখন আমরা বাহ্যিকভাবে স্টাডি করি, ঠিক আছে, অর্থাৎ যে বাহ্যিক গঠন সেটাকে নিয়ে আমরা বর্ণনা করি, সেই ব্রাঞ্চকে বলা হয় মরফোলজি। ঠিক আছে, আর অ্যানাটমি বলতে কোনো উদ্ভিদের যখন আমরা ইন্টারনাল স্ট্রাকচার স্টাডি করি তাকে আমরা কি বলবো, অ্যানাটমি। আশা করি মরফোলজি আর অ্যানাটমি দুটো জিনিস তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, আরেকটা টার্ম তোমরা দেখতে পাচ্ছ এখানে, টোনোপ্লাস্ট, মানে টোনোপ্লাজম। ঠিক আছে, টোনোপ্লাজম কি জিনিস? আচ্ছা, টোনোপ্লাজম দেখো, আমাদের যদি আমরা উদ্ভিদ কোষ দেখি, ঠিক আছে, প্ল্যান্ট সেল যদি আমরা দেখি, তাহলে সেখানে তোমরা জানো যে প্ল্যান্ট সেলের বৈশিষ্ট্য কি, একটা লার্জ ভ্যাকুয়াল থাকবে বা কোষ গহ্বর থাকে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম জায়গা জুড়ে এই ভ্যাকুয়াল অবস্থান করে একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তো সেই ভ্যাকুয়ালের চারপাশে যে ঘন সাইটোপ্লাজম পরিলক্ষিত হয়, ঠিক আছে, তাকে আমরা কি বলছি, মানে যেটা ভ্যাকুয়ালের আবরণ হিসাবে কাজ করে তাকে আমরা কি বলছি, না টোনোপ্লাজম। মানে টোনোপ্লাস্ট তোমরা নাম শুনেছো, মানে ভ্যাকুয়ালের যে আবরণীটাকে আমরা বলি, এবং তারপরে যে ঘন সাইটোপ্লাজম থাকবে সেটাকে আমরা টোনোপ্লাজম বলছি। ঠিক আছে, টোনোপ্লাস্ট আর টোনোপ্লাজম দুটো আলাদা জিনিস। আবরণীটাকে বলা হচ্ছে টোনোপ্লাস্ট, আর টোনোপ্লাজমটা হচ্ছে কি তার সাইটোপ্লাজমটাকে আমরা বলছি টোনোপ্লাজম। আচ্ছা, এবার দেখো, রেফাইটস বলে একটা জিনিস রয়েছে, এবং তার সঙ্গে আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে কি তোমার সিস্টোলিথ। ঠিক আছে, এই দুটো বেশ পরীক্ষায় দেয়। ঠিক আছে, এই পরীক্ষাতে তোমরা মনে হয় কিছু একটা দিয়েছিল, কোথায় দেখতে পাওয়া যায় তোমাদের যে মাদ্রাসা হয়েছিল, তাই না? কি দিয়েছিল বলো দেখি, রেফারেন্স না তো তোমার হচ্ছে সিস্টোলিথ। শিষ্টলিপ। আচ্ছা, সিস্টোলিথ দিয়েছিল, তাই না? শিষ্টলিপ কোথায় স্যার। দেখতে পাওয়া যায়? হ্যাঁ, এবং দেখো এই জায়গা থেকেও দেখো, তাহলে এই যে দুটো স্লাইড থেকেই তোমাদের, মানে মাদ্রাসাতে দুটো কোশ্চেন এসেছিল। একটা টোনোপ্লাস্ট এসেছিল, এটাও তোমাদেরকে যারা আগে পড়াশোনা করেছিলে আমাদের কাছে, তোমরা নিশ্চয়ই এই স্লাইড পড়ানো হয়েছিল, তোমরা পড়েছিলে। আর সেই সঙ্গে এটাও তোমাদেরকে পড়ানো হয়েছিল। এক মিনিট, কেউ লেফট করবে না, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ, একটু ভয়েস ভয়েস প্রবলেম হবে, কারণ এখানে নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে। এই মানে বুঝতেই পারছো, সব জায়গায় এখন ঝড় বৃষ্টি চলছে, ঠিক আছে, তো এই জন্য তোমাদের
কারেন্টটা হচ্ছে কি তোমার লোড সেটিং বারবার হচ্ছে, স্টেবল হচ্ছে না। শুনতে পাচ্ছ তোমরা? শোনা যাচ্ছে তো? এক মিনিট ওয়েট করো। হ্যাঁ, এই কারেন্ট চলে যাওয়ার জন্য তোমার হচ্ছে কি দেখো ওই নেটওয়ার্কের সমস্যা করছে। আমি জয়েন করে যাচ্ছি আবার ডাউন। সব জায়গায় মোটামুটি ঝড় বৃষ্টি চলছে, তাই না? তোমরা যারা ক্লাস করছো তোমাদের সেদিকেও নিশ্চয়ই চলছে। হ্যাঁ স্যার, ঝড় বৃষ্টি হচ্ছে চারদিকে। হ্যাঁ, চারদিকেই হচ্ছে। এবার শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, দেখো তাহলে শুনতে না পেলে বলবে, কারণ আমি মোবাইল নেটওয়ার্কে জয়েন হয়েছি, ঠিক আছে? এটা হয়তো তোমার মানে প্রপারলি হয়তো না কাজও করতে পারে, কারণ এখন তো কারেন্ট নেই মানে ব্রডব্যান্ড চলবে না। দেখো তো সেক্ষেত্রে দেখো তাহলে এই দুটো থেকে আমাদের মোটামুটি পরীক্ষায় ছিল যে তোমার হচ্ছে দুটো স্লাইড থেকে দুটো কোশ্চেন ছিল। তো যারা ক্লাস করেছিলে নিশ্চয়ই তোমরা এখানে কোশ্চেন গুলো ঠিক করেছো, এবং হ্যাঁ এই দুটো কোশ্চেন তোমার ঠিক করার কথা, কারণ এটা দুটোই সোজা কোশ্চেন ছিল। এবার দেখো তাহলে যেটা তোমাদের ছিল, প্রথমে আমরা বলবো কি রেফাইটস, ঠিক আছে? রেফাইটসটা কি জিনিস? না দেখো কিছু কিছু উদ্ভিদ, মানে সব উদ্ভিদ নয়, কিছু কিছু উদ্ভিদের পাতার মধ্যে যে সাইটোপ্লাজম বা কোষের ভেকুওলে, দু জায়গায় মানে পাতা কোষের সাইটোপ্লাজমে কিংবা কোষের ভেকুলের মধ্যে একটা কেমিক্যাল, তার নাম হচ্ছে দেখো ক্যালসিয়াম অক্সালেট। এটা কি হয় না কেলাস আকারে, ঠিক আছে, পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে একটা জটিল গঠন তৈরি করে, দিয়ে সেটা কোথায় থাকছে না কোষের ভেকুলের মধ্যে কিংবা কোষের সাইটোপ্লাজমে। এবার সেটাকেই আমরা কি বলছি দেখো রেফাইটস বলি। এটা পার্টিকুলার কিছু উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবার এরা বলছে দেখো যে এরা নৌকার মতন আকার যখন ধারণ করছে তখন তাদেরকে আমরা কি বলছি, ইডিওব্লাস্ট বলছি। হ্যাঁ, এই রেফাইটস এর আবার আকৃতির উপর ভিত্তি করে এটাকে ক্লাসিফাই করা হয়, যেমন তোমরা দেখতে পাচ্ছ একটা আছে তোমার এসিকুলার রেফাইটস, একটা আছে তোমার তারকাকার রেফাইটস। এসিকুলার যেটা রেফাইটস সেটা সূচের মতন দেখতে হয়, দেখতে পাচ্ছ এই যে পিকচারে যেটা দেখতে পাচ্ছ এরকম, এইটা হচ্ছে কি তোমার এসিকুলার রেফাইটস। তারকাকার কেমন হবে তোমরা বুঝতেই পারছো, এরকম স্টার শেপেড হবে, তারার মতন দেখতে হবে। এটা আছে তোমার তোমার কি বলবো না তারকাকার তোমার হচ্ছে রেফাইটস। এই এসিকুলার রেফাইটসটা কোথায় দেখতে পাওয়া যায়? যেমন এমারেন্থাস, ঠিক আছে, ডাটুরা, এই সমস্ত উদ্ভিদের পাতায় আমরা দেখতে পাবো কি এসিকুলার রেফাইটস। কিছুই না, পাতাকে নিয়ে যদি তোমরা হচ্ছে ডিসেকশন করো তাহলে মাইক্রোস্কোপের নিচে এইভাবেই আমরা স্ট্রাকচার দেখতে পাবো। পিস্টিয়ার ক্ষেত্রে আমরা এরকম স্টার শেপেড হচ্ছে তোমার কি দেখতে পাবো না তোমার হচ্ছে কি দেখো রেফাইটস গুলো আমরা দেখতে পাবো। ওকে, তো এখানে দেখো একটা কোশ্চেন তোমাদের রাখা হয়েছে, ঠিক আছে? তোমরা বলার চেষ্টা করো যে নিচের কোনটি রেফাইটস এর অপশন এ। বৈশিষ্ট্য নয়, কোনটা রেফাইটস এর বৈশিষ্ট্য নয়। তোমরা অ্যান্সার গুলো বলো, আমি নেটওয়ার্কটা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। এটা স্যার হবে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। স্যার আমি নেটওয়ার্কটা একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? চলো দেখো তাহলে এখানে তাহলে কি হলো, দেখো উত্তরটা তোমরা বলছো যে অপশন এরটা হওয়া উচিত। কারণ কেন? একটু আগেই বলা হলো যে এটা ক্যালসিয়াম অক্সালেট দ্বারা গঠিত হয়, অনেক সময় এটা ছুঁচের মতন হয় কিংবা স্টার শেপেড হয়, আর এটা গাছের আত্মরক্ষায় সাহায্য করে। তাহলে অপশন এটা যেহেতু নয়,
আমাদের বলছে যে কোনটা বৈশিষ্ট্য নয়, এই জন্য আমরা অপশন এরটা অ্যান্সার করে আসি। চলো এবার আরেকটা তোমাদেরকে বলা হলো যে সিস্টোলিথ। ঠিক আছে, সিস্টোলিথও দেখো সব প্ল্যান্টে থাকবে না, কিছু কিছু উদ্ভিদের, ঠিক আছে, এই যে এপিডার্মাল সেল থাকে, এপিডার্মাল সেল, সেই এপিডার্মাল সেলের ঠিক নিচে, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট কি নিয়ে না, ক্যালসিয়াম কার্বনেট, এরাও যখন ক্রিস্টাল হয়ে যায়, যে সঞ্চিত হয়ে যায়, তখন তাকে আমরা বলি কি না সিস্টোলিথ। দেখতে কেমন হয়, আঙ্গুরের থোকার মতন দেখতে পাচ্ছ, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার, এটা কিসের স্ট্রাকচার না সিস্টোলিথ। এটাকে আমরা কি বলবো, সিস্টোলিথ, সিস্টোলিথ। এটা এটা দেখতে তাহলে কেমন হচ্ছে না আঙ্গুরের থোকার মতন দেখতে হচ্ছে। আচ্ছা, এটা কি নিয়ে গঠিত তাহলে না ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, মনে রাখবে, ঠিক আছে, ভুললে চলবে না। এবং এটা দেখো তোমার হচ্ছে কি, দেখো যে সমস্ত উদ্ভিদের পাতা এই এই সিস্টোলিথ ধারণ করছে, ঠিক আছে, তাকে আমরা কি বলি না লিথোসিস্ট বলি, তাকে আমরা কি বলছি না লিথোসিস্ট বলছি। এটাও মনে রাখতে হবে, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে, কখন কি টার্ম দিয়ে দিবে বলা মুশকিল। আচ্ছা, সেই সঙ্গে তাহলে পাওয়া যায় কোথায়, যেমন ফাইকাস মানে তোমার বট গাছের ক্ষেত্রে পাতায় পাওয়া যাবে, বা একান্থেসি ফ্যামিলির যে সমস্ত উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রেও তোমরা এটা দেখতে পাবে, একান্থেসি ফ্যামিলির ক্ষেত্রেও আমরা দেখতে পাবো। তাহলে কাজ কি, আগেরটা তোমাদের যেরকম যেমন আমরা বললাম রেফাইটস এর কাজ কি ছিল, রেফাইটস এর কাজ কি বলা হলো, রেফাইটস এর কাজ কি ছিল, আত্মরক্ষা, আত্মরক্ষাতে সাহায্য করে। হ্যাঁ, কিন্তু এখানে দেখো এই 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 সিস্টোলিথ কি করছে দেখো না, এটা বলছে নাইট্রেট সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে, নাইট্রেট সংশ্লেষে বা সিনথেসিসে বিশেষ ভূমিকা পালন করছে। এবার দেখো এর কিছু প্রপার্টিজ রয়েছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে এটা হচ্ছে কি এখানেই শেষ, মানে সিস্টোলিথ হচ্ছে কি এখানেই শেষ। তাহলে সিস্টোলিথ সম্বন্ধে আমরা কি বুঝলাম না, কিছু কিছু উদ্ভিদের পাতার এপিডার্মাল সেলের নিচে ক্যালসিয়াম কার্বনেট ক্রিস্টাল জমা হয়ে যে স্ট্রাকচার তৈরি করে তাকে আমরা সিস্টোলিথ বলি। এটা কি নিয়ে গঠিত হয়, তাহলে ক্যালসিয়াম কার্বনেট, এবং যে সমস্ত কোষে এটা থাকে তাকে আমরা বলি লিথোসিস্ট। এটা ফাইকাস সহ বাকি যে সমস্ত একান্থিসি ফ্যামিলি রয়েছে তাদের ক্ষেত্রে আমরা পাতায় দেখতে পাই, এবং নাইট্রেট সংশ্লেষে এরা ভূমিকা পালন করে। এই ছিল তোমাদের আহ তোমার হচ্ছে কি সিস্টোলিথ। আর এর আগে আমরা কি পড়লাম, রেফাইডস পড়লাম, ঠিক আছে। রেফাইডস এর ক্ষেত্রে তোমরা কি দেখলে, ক্যালসিয়াম অক্সালেট, ঠিক আছে, মনে রাখবে এটা যে ক্যালসিয়াম অক্সালেট। একটু মিউট করে দাও বাবা, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। আর এটাও আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, অ্যামারান্থাস, ড্যাটুরা, ঠিক আছে, পিস্টিয়া, এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। চলো এবার দেখো আমরা নতুন একটি টপিকে চলে যাচ্ছি, তার নাম কি দেখো না এই যে সেল ওয়াল বা কোষ প্রাচীর, ঠিক আছে, কোষ প্রাচীর। তো দেখো কোষ প্রাচীরের ক্ষেত্রে আমরা কি দেখব না, প্রথম হচ্ছে দেখো কোষ প্রাচীরটা কোথায় দেখতে পাওয়া যায়, উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা মানে তোমার হচ্ছে কি প্রাণীর ক্ষেত্রে বা এনিমেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। উদ্ভিদের পাশাপাশি তোমরা জানো এটা ছত্রাক, ব্যাকটেরিয়া, এই সমস্ত ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। আমরা নর্মালি যেহেতু প্ল্যান্ট অ্যানাটমি পড়ছি, আমরা উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীরের গঠনটাকে একটু দেখে নেব। তো প্রথমে দেখো একটা কোষ প্রাচীরের ক্ষেত্রে এটা থাকে কোথায়, তোমরা জানো যে সবচেয়ে বাইরে যে আউটার লেয়ার থাকে সেটা হচ্ছে কোষ প্রাচীর, তার ভেতরে থাকবে কে, কোষ পর্দা বা সেল মেমব্রেন। তো এটা মেনলি যখন হচ্ছে কেরিওকাইনেসিস হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের যখন শেষ, অর্থাৎ টেলোফেজ শেষে কি হয় না, তোমার দুটো কোষের মাঝখানে, ঠিক আছে, তোমার কি হয় না কোষ প্রাচীর গঠিত হয়, তাই না। তো মেনলি কি হয় না, সেখানে সেল প্লেট বা কোষ পাত গঠনের মাধ্যমে এই কোষ প্রাচীরটা গঠিত হয়। তোমরা জানো উদ্ভিদের ক্ষেত্রে কোষ পাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে কি গঠিত হয় না, এই সেল ওয়ালটা গঠিত হয় ডিউরিং সেল ডিভিশন। এবার এর যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে দেখতে পাবো কি না, মেনলি তিনটে জিনিস নিয়ে গঠিত হয়। একটা আছে তোমার মিডিল লেমেলা, একটা আছে তোমার প্রাইমারি ওয়াল, একটা আছে সেকেন্ডারি ওয়াল। কি বলা বুঝতে পারলে, তাহলে তোমার মিডিল লেমেলা, প্রাইমারি ওয়াল এবং সেকেন্ডারি ওয়াল, এই তিনটে জিনিস নিয়ে একটা সেল ওয়াল গঠিত হয়।
সেল ওয়াল কি হয়, ফরমেশন হয়। এবার তোমরা নিশ্চয়ই শুনেছো যে তোমার এই যে ফ্রাগমোপ্লাস্ট আছে কি করে, না তোমার হচ্ছে কি সেল ওয়াল গঠনে সাহায্য করে। ঠিক আছে, দেখো কি করছে না, কোষ প্রাচীর গঠনকালে উদ্ভিদ কোষের কোষ বিভাজনের সময় দুটি অপত্য নিউক্লিয়াসের মাঝে নিরক্ষীয় অঞ্চলে সাইটোপ্লাজম থেকে যে চোঙাকৃতি গঠন দেখা যায় তাকে আমরা ফ্রাগমোপ্লাস্ট বলি। এই ফ্রাগমোপ্লাস্ট কি করে, না তোমার হচ্ছে কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। ঠিক আছে, মনে রাখবে ফ্রাগমোপ্লাস্ট টার্মটা মনে রাখবে। বিশেষত যারা বটানি রয়েছে তোমরা সবাই জানো, যারা তোমরা আদার সাবজেক্ট রয়েছে তোমাদের ক্ষেত্রে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু ফ্রাগমোপ্লাস্ট এই নামটা বটানির সঙ্গে কমন ব্যাপার। এবার এই ফ্রাগমোপ্লাস্ট বলছে দেখো পেকটিন জাতীয় পদার্থ নিয়ে গঠিত এবং ইহার তলদেশে কোষপ্রাট গঠিত হয়। ঠিক আছে, এই ফ্রাগমোপ্লাস্টটা কি নিয়ে গঠিত হচ্ছে, না পেকটিন জাতীয় পদার্থ নিয়ে গঠিত হচ্ছে এবং তার তলদেশে, ঠিক আছে, কোষপাত বা সেল ওয়াল গঠিত হয়। তো এর নিচে আমরা দেখো অনেকগুলো স্ট্রাকচার দিয়েছি। ঠিক আছে, দেখো একটা টিএস অফ প্ল্যান্ট সেল, অর্থাৎ একটা প্ল্যান্টকে নিয়ে আমরা টিএস করেছি। টিএস মানে তোমরা জানো ট্রান্সভার্স সেকশন করেছি, করে দেখেছি যে এখানে কিভাবে আমরা কি দেখতে পাবো। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ আমি লাইভ ক্লাস করছি, তোমাকে পরে কোনটা করে নিচ্ছি। হ্যাঁ, দেখো এবার হচ্ছে দেখো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা প্ল্যান্টের সেল যখন আমরা দেখছি তাহলে তার ওরিয়েন্টেশন গুলো কেমন। তো তোমরা দেখো এই যে মিডিল ল্যামেলা দেখতে পাচ্ছ, এই যে একটা সেল আর এর বাইরে আরেকটা সেল থাকবে। তো মিডিল ল্যামেলা আছে দেখো, দুটো সেলের মাঝখানে রয়েছে, তার বাইরে আরেকটা সেল রয়েছে, যেহেতু এটা একটা সেল তাহলে এটা রয়েছে। তারপরে ঠিক মিডিল ল্যামেলার পরে রয়েছে দেখো প্রাইমারি ওয়াল, তারপরে রয়েছে দেখো এই যে সেকেন্ডারি ওয়াল। ঠিক আছে, এটা সেকেন্ডারি ওয়াল এবং তার ভেতরে রয়েছে দেখো যেটা লুমেন আমরা বলি, মানে এখানে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম থাকবে। তো এই জন্য তাহলে আমরা এই যে এইটা একটা সেল, এটা এক নম্বর সেল, এটা দু নম্বর সেল, তাহলে তাদের মাঝখানে রয়েছে দেখো মিডিল ল্যামেলা। ঠিক আছে, তার দুদিকে থাকবে কি এই সেলের প্রাইমারি ওয়াল, তারপরে থাকবে কি দেখো এটা এবং এটা সেকেন্ডারি ওয়াল। ওরিয়েন্টেশনটা ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে কি তোমার টিএস করার জন্য ধরা পড়েছে এরকম ভাবে। আর এটা এলএস, এলএস মানে হচ্ছে কি তোমার লম্বচ্ছেদ, টিএস মানে হচ্ছে প্রস্থচ্ছেদ। ঠিক আছে, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রে, এটা লম্বচ্ছেদের ক্ষেত্রে স্ট্রাকচার। আর ওভারঅল যদি তোমরা দেখো তাহলে সেই একইভাবে তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ডারি ওয়ালটা সবচেয়ে মানে সেলের সাপেক্ষে হচ্ছে কি কাছাকাছি থাকবে, তারপরে প্রাইমারি ওয়াল, তারপরে হচ্ছে তোমার মিডিল লেভেল। কি বললাম বুঝতে পেরেছো তো, মানে ওরিয়েন্টেশনটা বুঝতে পেরেছো। যদি বাইরে থেকে ভেতরের দিকে যাই, বাইরে থেকে, তাহলে বাইরে থেকে ভেতরে হচ্ছে কি প্রথমে থাকবে কে, না প্রথমে থাকবে একটা সেলের সাপেক্ষে প্রথমে ভেতরে থাকবে হচ্ছে কি সেকেন্ডারি ওয়াল, তারপর প্রাইমারি ওয়াল, তারপর হচ্ছে মিডিল ল্যামেলা। এটা ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে হচ্ছে কি মিডিল ল্যামেলা, সেকেন্ডারি ওয়াল, তারপর হচ্ছে প্রাইমারি ওয়াল। সরি, প্রথমে হচ্ছে কি তোমার বাইরে থেকে ভেতরের দিকে গেলে কি হবে, প্রথমে মিডিল ল্যামেলা, তারপর প্রাইমারি ওয়াল, তারপর হচ্ছে সেকেন্ডারি ওয়াল। বলো, যদি সমস্যা থাকে তাহলে ক্লিয়ার করে নাও, কারণ এই ওরিয়েন্টেশন থেকে অনেক সময় অনেকেই ভুল করে ফেলে। বুঝতে পারলে কি বললাম? স্যার বলছি মধ্যপর্দা যেটা মিডল ল্যামেলা, স্যার হুম, সেটা তো স্যার প্রাইমারি এবং সেকেন্ডারি মাঝামাঝি থাকবে তো, কে বললো কিন্তু তোমাকে এখানে তো আপনি বলছেন যে প্রাইমারি আর সেকেন্ডারির মাঝে? কে বললো? তুমি কোথায় পড়েছো এটা যে প্রাইমারি ওয়াল আর সেকেন্ডারি ওয়ালের মাঝখানে থাকবে? কে বলেছে? কোনো জায়গায় তুমি স্যার পড়েছো কোথায় এটা? থাকবে? যা, আরে বলবে তো, তো ভয়ের কি আছে? না স্যার ভয় না, মানে এটাই জানতাম না, তাহলে ভুল জানতাম আর কি। আর তোমার প্রাইমারি আর সেকেন্ডারি ভিতরে নয় বাবা। তুমি এই যে দেখো আমি আবার বলে দিচ্ছি, সেলের সাপেক্ষে, একটা সেলের সাপেক্ষে, অনলি ওয়ান সেলের সাপেক্ষে সবচেয়ে বাইরে থাকবে মিডিল লেভেলা, তারপরে হচ্ছে প্রাইমারি ওয়াল, তারপরে হচ্ছে কি তোমার সেকেন্ডারি ওয়াল। ভেতর থেকে বাইরে যদি তুমি যাও তাহলে প্রথমে হচ্ছে কি সেকেন্ডারি, তারপর প্রাইমারি, তারপর মিডিল লেভেলা। দুটো সেলের অ্যাডজাসেন্টে কি থাকবে, মিডিল লেভেলা থাকবে। বুঝতে পেরেছো তো? এই যে একটা সেল, এটা 2 নম্বর সেল, দেখতেই পাচ্ছ, এটা প্রথম মিডিল লেভেলা, প্রাইমারি ওয়াল, তারপর সেকেন্ডারি তোমার হচ্ছে ওয়াল। এই সেলের ক্ষেত্রে, 1 নম্বর সেলের ক্ষেত্রে প্রথম মিডিল লেভেলা, তারপর হচ্ছে প্রাইমারি ওয়াল, তারপর সেকেন্ডারি ওয়াল।
ঠিক আছে, তুমি যে কোনো ওরিয়েন্টেশনে দেখো, তুমি এই জিনিসটা যদি বুঝতে পেরে থাকো তাহলে তুমি বলতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন চলে এসেছে, দেখো যে বলছে বট গাছের পাতায় কোনটি পাওয়া যায়? স্যার 3 নম্বর ছবিটাতে মিডিল ল্যামেলাটা কোথায়? এই যে এইটা আছে তোমার, এই যে আমি লাল লাল দাগ দিচ্ছি, এটাকে বলবো, যেটাকে আমি লাল দাগ দিচ্ছি, দুটো সেলের অ্যাডজাসেন্ট। স্যার তার মানে মধ্য পর্দাটা সব থেকে মানে বাইরে মানে থাকবে, তাই তো? হ্যাঁ, মানে মধ্য ধরো পর্দা সব থেকে আমি বাইরে। একটা তোমাকে এঁকে দেখাচ্ছি, দেখো এই যে ধরো আমি এটা আঁকলাম, আবার একটা সেল আঁকছি আমি, ঠিক আছে। এবার দেখো, এবার যদি এদের ওয়াল গুলো আঁকার চেষ্টা করি, দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটা হয়ে যাবে কি, যে এই মাঝখানেটা হয়ে যাবে মিডিল ল্যামেলা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এই যে ফাঁকা যেটা লেয়ারটা, মানে এই যে ফাঁকা জায়গাটা, এটা হয়ে যাবে কি প্রাইমারি ওয়াল। আর যেটা আছে এই যে ব্লু কালার যেটা রয়েছে, এটা হয়ে যাবে কি সেকেন্ডারি ওয়াল। এটা হচ্ছে কি হয়ে যাবে কি সেকেন্ডারি ওয়াল। এবার বুঝতে পেরেছো? তাহলে দুটো সেলের অ্যাডজাসেন্টে মানে মাঝখানে থাকবে মিডিল ল্যামেলা, তারপরে যেটা থাকবে লেয়ারটা সেটা হচ্ছে প্রাইমারি ওয়াল, তার ভেতরে থাকবে হচ্ছে কি তোমার সেকেন্ডারি ওয়াল। ঠিক আছে, এই তিনটেকে একসঙ্গে আমরা কি বলছি? এই তিনটেকে একসঙ্গে বলছি আমরা সেল ওয়াল। ওকে, এই তিনটের ওরিয়েন্টেশন নিয়ে সেল ওয়াল গঠিত হচ্ছে। আচ্ছা, এবার বলছে বট গাছের পাতায় কোনটি পাওয়া যায়? অবভিয়াসলি তোমরা একটু আগেই দেখলে, তাহলে উত্তর কি হবে? না, অপশন বি। সিস্টোলিক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সিস্টোলিক। ঠিক আছে, সিস্টোলিক। হ্যাঁ। তাহলে এটা দেখো ডাইরেক্ট কোশ্চেন তোমাদের এসেছিল পরীক্ষায়, তোমরা যারা হচ্ছে ক্লাস করেছিলে তোমরা উত্তর পেয়েছো নিশ্চয়। আচ্ছা চলো, এবারে আজকে যেটা আমরা আলোচনা করব, ঠিক আছে, সেই বিষয় নিয়ে আমরা চলে আসছি। ঠিক আছে, কারণ এগুলো যে যে জিনিসগুলো পড়ানো হলো সেগুলো মানে তোমার হচ্ছে কি কিছু আনুষঙ্গিক কোশ্চেন আর কি। এবার হচ্ছে কি আমরা চলে আসছি আজকের যেটা আলোচনার বিষয়। তোমরা জানো যে একটা উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রেও যে সবচেয়ে বেসিক স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট যেটা, সেটার নাম কি? সেল বা কোষ, তাই না? এটা হচ্ছে কি তোমার কোনো লিভিং সেলের মানে লিভিং অর্গানিজমস এর ক্ষেত্রে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটকে আমরা কি বলি? না সেল বলি। এই সেলগুলো যখন একসঙ্গে নির্দিষ্ট কাজের জন্য যুক্ত হয় তখন কি ফর্ম করে? না টিস্যু তৈরি করে। এই টিস্যুগুলো থেকে কি তৈরি হয়? না অর্গান তৈরি হয়। অর্গানগুলো থেকে সিস্টেম তৈরি হয়, সিস্টেম থেকে বডি তৈরি হয়। একটা উদ্ভিদের যদি আমরা বীজ নিই বা সিড নিই, ঠিক আছে, তাহলে সেই বীজের গঠন যদি আমরা দেখি, তাহলে সবচেয়ে যেটা ভাইটাল পার্ট থাকে একটা বীজের মধ্যে তার নাম কি? এমব্রায়ো। যেটাকে আমরা বাংলায় কি বলি? না এটাকে আমরা ভ্রূণ বলি। ঠিক আছে, ভ্রূণ। এবার এই ভ্রূণের ক্ষেত্রে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে তোমার ভ্রূণমূল, ভ্রূণমূল যেটাকে আমরা ইংলিশে বলি রেডিকেল, এবং আরেকটা জিনিস থাকবে তার নাম কি? ভ্রূণমুকুল, যেটাকে আমরা ইংলিশে কি বলি? না প্লুমুলি বলি। এবার এই রেডিকেল আর প্লুমুলি এই যে দুটো ভাগ বলা হলো, ঠিক আছে, রেডিকেল থেকে কি তৈরি হয়? না যখন সিড জার্মিনেশন করে, ডিউরিং দ্য জার্মিনেশন, যখন সিড জার্মিনেশন করে তাহলে এই এমব্রায়োর দুটো যে পার্ট রয়েছে তার মধ্যে রেডিকেল থেকে রুট তৈরি হয়, অর্থাৎ মূল তৈরি হয়। আর এই প্লুমুলি থেকে কি তৈরি হয়? না তোমার হচ্ছে কাণ্ড, মানে বিটো। হ্যাঁ, বিটো, কাণ্ড ঠিক না বলে আমরা কি বলবো? বিটো বা শুট তৈরি হবে। হ্যাঁ, এটা থেকে কি তৈরি হবে? না শুট বা বিটক তৈরি হবে, বিটক। এবার দেখো, এবার দেখবো আমরা পরবর্তীকালে, তাহলে এই যে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এই যে রুট, মানে দেখো তোমরা জানো যে যারা একবীজপত্রী উদ্ভিদ তাদের থেকে এই রুট মানে হচ্ছে কি অস্থানিক মূল তৈরি করে, অ্যাডভেন্টিসিয়াস রুট, বা যেটাকে আমরা বলি গুচ্ছ মূল তৈরি করে, তাই না? যারা হচ্ছে মনোকট, মনোকট, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই ফাইব্রাস রুট দেখতে পাই, ফাইব্রাস। আর যদি ডাইকোট হয় তাহলে কেমন তৈরি হয় মূলটা? না টেব রুট, যেটাকে আমরা বলি টেব রুট তৈরি করে, প্রধান মূল। প্রধান মূল সিস্টেম তৈরি করে। তো সেই প্রধান মূলের
ক্ষেত্রে তোমরা জানো শাখামূল রয়েছে, তাই না? এবং সেই মূলের যে অগ্রভাগ সেটাকে আমরা বলি রুট এপেক্স বলি, তাই না? এবং ঠিক একইভাবে শুটের ক্ষেত্রে মানে বিটবের ক্ষেত্রে তার অগ্রভাগকে আমরা কি দেখতে পাবো? শুট এপেক্স দেখতে পাবো। তাহলে এই মূলের অগ্রভাগ বা কাণ্ডের অগ্রভাগ সেখানে যে টিস্যু থাকে সেটা আছে তোমার মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা থাকে, ঠিক আছে? তোমার মেরিস্টেমেটিক টিস্যু ভাজক কলা, এর কাজ কি? না এর কাজ হচ্ছে অনবরত সেখানে মাইটোসিস ডিভিশন হবে, দিয়ে বিভাজিত হওয়া, ডিভিশন করা। তাহলে ডিভিশন হলে কি হবে? প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? না গ্রোথ দেখতে পাবো, বৃদ্ধি দেখতে পাবো, তাই না? এরা কন্টিনিউ কি করে? না ডিভিশন করে গ্রোথটাকে হচ্ছে কি ইনডিউস করছে, অর্থাৎ এরা ধীরে 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 করে সেখান থেকে উদ্ভিদের মূল হলে সেখান থেকে মূল তন্ত্র গঠিত হবে, আর বিটব হলে সেখান থেকে হচ্ছে কি তোমার পুরো যে বিটব তন্ত্র, অর্থাৎ সেখানে মূল সরি মানে তোমার হচ্ছে কি কাণ্ড, পাতা, ঠিক আছে, ফুল, ফল, এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে শুরু করবে। এবার দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া রয়েছে যে মূলরমটা কি জিনিস? তোমরা জানো যে একটা মূলের ক্ষেত্রে, ঠিক আছে, যেখানে ম্যাচুরেশন রিজিয়ন থাকবে সেখানে আমরা কি দেখতে পাই? না কিছু রোমসের মতন দেখতে উপবৃদ্ধি দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা কি বলি? রুট হেয়ার বলি বা মূলরম বলি। এরা কি হয়? না এরা ইউনিসেলুলার হয়, ইউনিসেলুলার বা এটাকে আমরা বলি এককোষী বলি। এবং এরা কি করে? না ওয়াটার প্লাস মিনারেল এইগুলোকে অ্যাবজর্ব করে মূলকে দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে ইনফরমেশন কার? না রুট হেয়ার সম্বন্ধে। তো এখানে বলেছে রুট হেয়ারের কোনটা বৈশিষ্ট্য? বলছে মূলের বহির্ভাগে সর্বত্র দেখা যায়, এক্সোজেনাস পদ্ধতিতে উৎপন্ন হয়, ইহা এককোষী হয়, জল এবং খনিজ লবণ শোষণ করে। আচ্ছা বৈশিষ্ট্য, এটা বৈশিষ্ট্য নয় হবে। হ্যাঁ, কোনটা বৈশিষ্ট্য নয় হবে? কোনটা বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে, কোনটা বৈশিষ্ট্য নয়। তাহলে একটু আগেই বললাম দেখো এরা ইউনিসেলুলার হয়, তাহলে এককোষী ঠিক আছে। এটা হচ্ছে মিনারেল ওয়াটার, এটাও ঠিক আছে। অ্যান্সার আচ্ছা, এটা হবে স্যার, বৈশিষ্ট্য। একটু আগে বললাম যে রুট হেয়ারটা কোথায় থেকে তৈরি হয়? না ম্যাচুরেশন রিজিয়ন, তাই না? যেখানে হচ্ছে কি তোমার ম্যাচুরেশন রিজিয়ন রয়েছে রুটের, সেই জায়গা থেকে তৈরি হয়। এখানে সর্বত্র তো আমরা দেখতে পাবো না, তাহলে অপশন এরটা বৈশিষ্ট্য নয় হওয়া উচিত। আর এক্সোজেনাস কেন? তোমরা বলে দিই, এই যে রুটের ক্ষেত্রে বা মূলের ক্ষেত্রে যে এপিডার্মাল লেয়ার রয়েছে তাকে আমরা কি বলি? এই এপিডার্মাল লেয়ারটাকে আমরা কি বলি? এপিব্লেমা বলি। কি বলি আমরা? এপিব্লেমা। নাম শুনে সবাই নাম শুনেছো সেই এপিব্লেমা গুলো, ঠিক আছে? ওরা কি করে? না ধরো একটা এরকম করে এপিব্লেমার লেয়ার রয়েছে, এই এপিব্লেমা লেয়ারটা কি হয়েছে? না এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি? না বাইরের দিকে এরকম করে কিছু উপবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে এটা এক্সোজেনাস মানে বাইরের দিকে দেখো, এক্সোজেনাস অর্থাৎ বাইরের দিকে বৃদ্ধি দেখতে পাওয়া যায়। তাহলে এই জন্য এক্সোজেনাস পদ্ধতিতে উৎপন্ন হয়, এটাও ঠিক রয়েছে। তাহলে যদি কোনটা নয় বলে তাহলে কি হবে? মূলের বহির্ভাগে এদের দেখা যায়, সর্বত্র এটা কিন্তু হবে না, শুধুমাত্র ম্যাচুরেশন রিজিয়নে আমরা রুট হেয়ারের উপবৃদ্ধি দেখতে পাই। চলো এবার দেখো, এবার হচ্ছে কি চলে আসবো আমরা নেক্সট কোশ্চানে, মানে নেক্সট হচ্ছে কি তোমার ইনফরমেশনে আমরা চলে আসবো কি? না এই টিস্যু বা কলা নিয়ে। কার? না প্ল্যান্টের ক্ষেত্রে, ঠিক আছে? তো টিস্যু বা কলার জন্য একটা ছক আগে আমাদের দেখিয়ে দিই, দিলে জিনিসটা সুবিধা হবে। প্ল্যান্টের টিস্যু যদি আমরা দেখি তাহলে মেনলি ওদের দু প্রকারের টিস্যু থাকে, একটা মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা, এবং একটা দেখো পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা। মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা কাকে বলে? না যে সমস্ত কলা তারা তোমার মানে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে ডিভাইড হয়ে, ঠিক আছে, নতুন নতুন অঙ্গ কলা তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলি মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা। আর স্থায়ী কলা হচ্ছে কি যে সমস্ত মেরিস্টেমেটিক কলা পরবর্তীকালে মানে কাজ করার পরে তারা পার্মানেন্ট কন্ডিশনে চলে গেছে আর নতুন ভাবে বিভাজিত হতে পারে না, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলছি? না স্থায়ী কলা। এবং দুজনেই দেখো, যেমন ভাজক কলার কাজ হচ্ছে কি তোমার উদ্ভিদঙ্গের বৃদ্ধিতে সাহায্য করা, স্থায়ী কলা হচ্ছে কি দেখো যান্ত্রিক দেহতা প্রদান করা,
খাদ্য পরিবহন করা, এই সমস্ত কাজ হচ্ছে কি তোমার স্থায়ী কলার কাজ। ঠিক আছে, প্রত্যেকেই কিন্তু দরকারি প্ল্যান্টের ক্ষেত্রে। ইনিশিয়ালি যেটা তোমার তৈরি থাকে, যেটা ডিভিশন করতে পারে, সেটা হচ্ছে কি তোমার ভাজক কলা। আমাদের মানুষের লাইফ সাইকেলের সঙ্গে যদি বোঝার সুবিধার জন্য তোমাদেরকে মিল বলি, ধরো আমরা যখন শৈশবকালে থাকি তখন না হয় আমরা আমাদেরকে তুলনা করো ভাজক কলার সঙ্গে। যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা পার্মানেন্ট টিস্যু চলে যায়, মানে স্থায়ী কলা। মানে জাস্ট তোমাদেরকে জাস্ট বলার জন্য উদাহরণটাকে টানলাম আর কি, অন্য কিছু ভাবে নেওয়া দরকার নেই। তো সেক্ষেত্রে প্লান্টের ক্ষেত্রেও কিছু কলা যারা সদ্য বিভাজিত হতে পারে তাদেরকে বলা আছে ভাজক কলা, আর যারা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তাদেরকে বলা আছে স্থায়ী কলা। এবার দেখো, এই যে ভাজক কলা রয়েছে তাদেরকে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ক্লাসিফাই করতে পারি। ঠিক আছে, ওদেরকে বিভিন্ন প্যারামিটারে আমরা ক্লাসিফাই করতে পারি। মূলত এখানে দেখতে পাচ্ছ 5টা বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য 1-এ রয়েছে দেখো এদের পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট কেমন করে হয়। 2 নম্বর যেটা রয়েছে এদের অরিজিন কেমন হয়েছে। 3 নম্বর হচ্ছে দেখো এদের পজিশন কোথায় রয়েছে এরা। 4 নম্বর হচ্ছে কি এই ভাজক কলাগুলোর কাজ কেমন, কার কিরকম কাজ তার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। আবার এদের কিভাবে এরা ডিভিশন করছে, সেল ডিভিশন করছে। ঠিক আছে, এদের কোষ বিভাজনের তল কেমন, প্ল্যান কেমন, সেই প্ল্যানের উপর ডিপেন্ড করেও এদেরকে আমরা ক্লাসিফাই করতে পারি। ঠিক আছে, যেমন প্রথমে যেটা দেখি যদি আমরা, যে যাদেরকে আমরা ভাগ করছি কিসের উপর না, পরিস্ফুটন বা ডেভেলপমেন্টের উপরে। এটাকে বলা হয় দেখো মাস ভাজক কলা, একটা রয়েছে আদি ভাজক কলা। আমি পরে আসছি কাকে বলে এবং তাদের কোথায় দেখতে পাওয়া যায়। উৎপত্তি অনুসারে হচ্ছে কি দেখো প্রাথমিক ভাজক কলা এবং গৌণ ভাজক কলা। অবস্থান অনুযায়ী দেখো এপিক্যাল মেরিস্টেম টিস্যু, ইন্টারক্যালারি মেরিস্টেম এবং হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। ফাংশন অনুযায়ী কি কি রয়েছে দেখো প্রোটোডাম, প্রোকেম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। আর কোষ বিভাজনের তরুণ একটু বাবা এই একটু মিট করে দাও। হ্যাঁ সাকবি, একটু মিট করে দাও। দেখো তাহলে কোষ বিভাজনের তরুণ অনুসারে কি হবে না, পুঞ্জীভূত বা মাস, প্লেট, আর হচ্ছে তোমার রিপ, এই 3টে ভাগে ভাগ রয়েছে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কাকে বলে একটু দেখে নেব। তারপর আমরা চলে যাব কি স্থায়ী কলা। এটাকে আচ্ছা, আবার তোমরা প্রতিটাই জানো। কি করতে হবে এবং প্রতিটার মানে হ্যাঁ সাইট অবস্থান করতে হবে নাকি? প্রতিটা জিনিসটাই পড়তে হবে, প্রত্যেকটা জিনিসটা পড়তে হবে, এখানে স্কিপ করার কোনো কারণ নেই, প্রত্যেকটাই আচ্ছা পড়তে আচ্ছা। হবে। এবারে স্থায়ী কলার ক্ষেত্রে তোমরা জানো যে সিম্পল পার্মানেন্ট টিস্যু, আর একটা রয়েছে তোমার কমপ্লেক্স বা জটিল, যেটাকে আমরা বলি পার্মানেন্ট টিস্যু। এর আন্ডারে 2টো ভাগ রয়েছে, একটা রয়েছে জাইলেম ফ্লোয়েম, আর এর মনে হয় 3টে ভাগ রয়েছে, মানে যেটা হচ্ছে কি তোমার সরল স্থায়ী কলা, সেটা হচ্ছে পেরেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। এই 3টে ভাগ রয়েছে কার না সরল স্থায়ী কলা। আর জটিল স্থায়ী কলার ক্ষেত্রে এই 2টো ভাগ রয়েছে, একটা হচ্ছে তোমার জাইলেম এবং ফ্লোয়েম। এই ভাগগুলো যতগুলো আমি বললাম এগুলো কিন্তু সবগুলোই আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তো আমরা এক ধার থেকে শুরু করি তাহলে। ঠিক আছে, এগুলো এক ধার থেকে আমরা শুরু করি। তো এটা শুরু করার আগে আমরা একটু দেখে নেবো যে ভাজক কলা আর স্থায়ী কলা সম্বন্ধে একটু বৈশিষ্ট্যগুলো কি, সেই জিনিসগুলো দেখবো। তারপর আমরা প্রকৃত ভাজক কলা বলতে কি বুঝি সেটাও আমরা একটু দেখে নেবো। তো দেখো ভাজক কলা বলতে আমরা যতটুকু আমি বললাম যে যারা বিভাজনক্ষম বা যারা বিভাজিত হতে পারে, তাই না। তো এখানে বলছে দেখো এদেরকে দেখতে কেমন হয় না, ষড়ভুজাকৃতি হয়। ষড়ভুজাকৃতি মানে 6টা বাহু থাকবে আর কি। এরকম করে 6টা বাহু থাকবে, এরকম করে 1টা 2টো 3টে 4টে 5টা এবং 6টা বাহু থাকবে, ষড়ভুজাকার বলা হয় এদেরকে। ঘন সন্নিবিশিষ্ট হবে, পাতলা সেলুলোজিক কোষপ্রাচীর থাকবে না, কোষপ্রাচীর গুলো এতটা মোটা নয়, এটা পাতলা হবে। এবং সাইটোপ্লাজমটা খুব ডেন্স থাকবে, ঘন সাইটোপ্লাজম যুক্ত, এবং নিউক্লিয়াস যুক্ত হবে, কোষগুচ্ছের সমন্বয়ে গঠিত হবে, বিভাজনক্ষম, তাদেরকে আমরা বলছি কি ভাজক কলা। এদের কাজ একটাই দেখো, বৃদ্ধিতে সাহায্য করা, তাই না, বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে, গ্রোথ, এদের কাজ হচ্ছে গ্রোথ করা। থাকে কোথায়, যেমন ভ্রূণজ কলা কাণ্ড ও মূলের অগ্রভাগে থাকছে, এই সমস্ত জায়গায়, মানে যেখানে বিভাজন হতে পারবে, যেখানে বৃদ্ধি ঘটবে, ওই রকম জায়গায় এরা থাকে। আর স্থায়ী কলা দেখো ঠিক মানে এই যেটা আমরা বললাম আগে, যে কলা দৃঢ় কোষপ্রাচীর যুক্ত হবে, সজীব। আচ্ছা, একটু আগে বলেছিলাম যে এরা হচ্ছে তোমার বিভাজন হচ্ছে কি ক্ষমতা হারিয়ে ফেলে, তবে কিছু ক্ষেত্রে এরা সজীব হয় এবং
তোমার দেখো কোষ বিভাজনে কিছুটা অক্ষম হয় বা কোনো কোনো ক্ষেত্রে সামান্য পরিমাণে বিভাজন কম হতে পারে, ঠিক আছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে। এদেরকে আমরা কি বলছি, তোমার হচ্ছে কি স্থায়ী কণা। আর দুটো কাজ, একটা আছে খাদ্য পরিবহন, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, এগুলো হচ্ছে তাদের কাজ, ঠিক আছে, বা খাদ্য উৎপাদন করা, খাদ্য পরিবহন, খাদ্য উৎপাদন, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, মেকানিক্যাল সাপোর্ট, এই জিনিসগুলো করে থাকে। যেমন এই যে বলেছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, জাইলেম, ফ্লোয়েম, এগুলো সমস্ত হচ্ছে কি স্থায়ী কলার ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে। তাহলে স্থায়ী কলার ভাজক কলা, এই দুটোর মধ্যে আপাতত তোমরা কিছু হলেও বুঝতে পারলে, তাই তো, বৈশিষ্ট্য হিসাবে। হ্যাঁ স্যার। চলো এবারে দেখো, বলছে প্রকৃত ভাজক কলা বা ইউমেরিস্টেম বা ট্রু মেরিস্টেম বলতে আমরা কি বুঝি। তো দেখো, প্রকৃত ভাজক কলা বলতে বলছে সমভুজাকৃতি হবে এবং বিভাজনক্ষম হবে, ঘন সাইটোপ্লাজম যুক্ত, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকবে, ঠিক আছে, এদেরকে আমরা বলি প্রকৃত ভাজক কলা বা ট্রু মেরিস্টেম। বলছে এই সমস্ত ভাজক কলার মেটা মেটাবলিক্যালি বা বিপাকক্রিয়াগতভাবে অনেক বেশি অ্যাক্টিভ থাকে, মানে সক্রিয় থাকে। এবং টেস্ট করে দেখা গেছে যে এই সমস্ত প্রকৃত ভাজক কলার ক্ষেত্রে একটা এনজাইম পাওয়া যায়, তার নাম হচ্ছে প্যারক্সিডেজ এনজাইম, ঠিক আছে। কেন না, যেহেতু প্যারক্সিডেজ এনজাইম বেশি পাওয়া যাবে মানে ওই সেলের অ্যাক্টিভনেস বেশি এবং সেটা ডিভিশন হতে পারে। কি বললাম বুঝতে পারলে? তাহলে প্যারক্সিডেজ এনজাইমের যদি কোনো জায়গায় টিস্যুতে বেশি পাওয়া যায় তাহলে সেটা বেশি অ্যাক্টিভ এবং সে ডিভিশন বেশি ভাবে করতে পারবে। এবারে তোমাদেরকে বলেছিলাম যে এই ভাজক কলাকে বিভিন্ন প্যারামিটার অনুযায়ী ক্লাসিফাই করা হয়েছে, প্রত্যেকটা জিনিস জানতে হবে। প্রথমে দেখো এখানে রয়েছে, সেটা হচ্ছে কি তোমার প্লেন অফ দ্য ডিভিশন, অর্থাৎ কোষ বিভাজনের তল অনুযায়ী। দেখো তিনটে ভাগ রয়েছে, একটা মাস, স্যার একটা যদি প্লেট, ছবি এঁকে একটু দেখাবেন তো ভালো হয়। হ্যাঁ, একটা আছে তোমার রিপ। যেটা ছবি আঁকা দরকার সেটা বলে দেবো আমি। দেখো, তো মাস হচ্ছে কি, দেখো বলছে যে যে ভাজ্য কলার কোষগুলো সব দিকে বিভাজিত হতে পারে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এক্স ওয়াই জেড। তোমরা জানো যে আমরা দুটো প্লেনে বিশ্বাস করি, এক্স এক্স ওয়াই, কিন্তু এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্যও থাকবে, প্রস্থও থাকবে, উচ্চতাও থাকবে। এক্স ওয়াই জেড এই তিনটে তলে যারা বিভাজিত হতে পারে তাদেরকে আমরা কি বলছি না মাস মেরিস্টেম। প্লেট মেরিস্টেম কি, আচ্ছা মাস মেরিস্টেমের এক্সাম্পল কি, এই তিনটে তলে বিভাজিত হতে পারে, যেমন পিড বা মজ্জা এবং কোর্টেক্স, ঠিক আছে, কোর্টেক্স সৃষ্টিকারী কলা। তাহলে তোমরা মনে রাখবে যে মাস মেরিস্টেম হচ্ছে কি তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর বিভাজিত হতে পারে, এবং উদাহরণ কি না মজ্জা বা পিঠ এবং কোর্টেক্স সৃষ্টিকারী কলা, এরা হচ্ছে কি তোমার মাস মেরিস্টেমের মধ্যে পড়ছে। প্লেট মেরিস্টেমের মধ্যে কি পড়ছে দেখো না, যে ভাজক কলার কোষগুলি দুটি তলে মানে এক্স আর ওয়াই এই দুটো প্লেনে তারা বিভাজিত হতে পারে, ঠিক আছে, 2 ডাইমেনশনাল ডিভিশন হতে পারে, উপরেটা 3 ডাইমেনশনাল বিভাজিত হতে পারে। আর এটার উদাহরণ কি না পত্রফলক এবং একস্তরীয় ঊর্ধ্বতক, ঠিক আছে, যে সমস্ত এপিডার্মাল সেলগুলো তোমার হচ্ছে কি তোমার সিঙ্গেল লেয়ার হয়, আর পত্রফলকের সেলগুলো তারা হচ্ছে কি তোমার এই প্লেট মেরিস্টেম ভাবে তোমার দুটো তলেই তারা বিভাজিত হতে পারে। আর রিব মেরিস্টেম হচ্ছে কি যে ভাজক কলাগুলো শুধুমাত্র একটি তলে, ঠিক আছে, ওয়ান ওয়ান প্লেনে তারা ডিভিশন হতে পারবে, তাদেরকে আমরা কি বলছি না রিব মেরিস্টেম, ঠিক আছে। যেমন সদ্যজাত গাছের মূল, কচি কাণ্ডের মজ্জা, আর হচ্ছে কোর্টেক্স, এইগুলো, ঠিক আছে। তাহলে যারা এইভাবে হচ্ছে কি একটা লেয়ারে যারা বিভাজিত হতে পারবে, এখানে হচ্ছে কি তোমার দুটো তলে যারা বিভাজিত হতে পারছে, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে হচ্ছে কি ডিভিশন হতে পারে, কোনো নির্দিষ্টতা নেই যে কোনো দিকে হবে, এরা 3 ডাইমেনশনালি ডিভিশন হতে পারে, তাদেরকে আমরা কি বলছি না তোমার হচ্ছে কি মাস। মাস মানে দেখো তোমরা মনে রাখবে মাস মানে কি, আমরা সমস্ত জিনিস একসঙ্গে মাস বলে হচ্ছে কি অনেক সময় ডিনোট করি, তাহলে মাস মানে তোমরা মনে রাখবে যে সব সব জিনিস তাহলে সেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। প্লেট মানে কি না দুটো তল থাকবে, ঠিক আছে, প্লেটে দুটো তল থাকে, তোমরা মনে রাখবে এইভাবেই, তাহলে যেটা দুটো তলে বিভাজিত হতে পারে। আচ্ছা রিব মানে কি, যারা একটাই তলে বিভাজিত হতে পারবে, ঠিক আছে। তাহলে মাস মানে সব এইভাবে মনে রাখবে। প্লেট মানে দুটো তল থাকবে, ঠিক আছে, দুটো তলে বিভাজিত হতে পারবে, বাকি যেটা পড়ে থাকলো রিব মানে একটাই তলে বিভাজিত হতে পারবে। এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি না, যে সমস্ত কচি কাণ্ড বা মূল বা সদ্যজাত উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবার দেখো কাজের উপর ভিত্তি করে কে কি কাজ করছে, দেখো ফাংশনের উপর ভিত্তি করে নেক্সট প্যারামিটার রয়েছে। কাজের উপর ভিত্তি করে দেখো একটা রয়েছে প্রোটোডাম, একটা আছে প্রোকেম্বিয়াম, একটা আছে গ্রাউন্ড মেরিস্টেম। মানে কে কি কাজ করছে, দেখো প্রোটোডামের কাজ হচ্ছে কি যারা
এপিডার্মিস তৈরি করে, ঠিক আছে, এপিডার্মাল সেল তৈরি করে, এপিডার্মাল সেল তৈরি। এপিডার্মাল সেল বলতে দেখো ত্বক কলাতন্ত্র, আবরণী কলা যেগুলো তৈরি করবে, তার কাজ হচ্ছে কি তোমার প্রোটোডার্ম। প্রোকেম্বিয়াম কি করে না সংবহন কলা, মানে ভাস্কুলার বান্ডেল তৈরি করবে, সোজা কথা, মানে জাইলেম ফ্লোয়েম তৈরি করে। জাইলেম ফ্লোয়েম তৈরি করা কার কাজের মধ্যে পড়ছে না প্রোকেম্বিয়াম। আর বাকি যে জিনিসগুলো থাকলে অর্থাৎ এপিডার্মিস এবং ভাস্কুলার বান্ডিল বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো থাকলো একটা প্ল্যান্টের ক্ষেত্রে, সবগুলো কে তৈরি করছে দেখো এই গ্রাউন্ড মেরিস্টেম, অর্থাৎ কর্টেক্স, মজ্জা, পেরিসাইকেল, পিঠ, ঠিক আছে, সরি, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো তৈরি করবে কে না এই গ্রাউন্ড মেরিস্টেম বা গ্রাউন্ড মেরিস্টেম বা ভূমিভাজক কলা, এরাই তৈরি করবে, ঠিক আছে। স্যার এটা একটু ছবিতে দেখান না। কোনটা ছবিতে দেখাবো বলো? প্রোগ্রাম বা প্রোক্যাম্বিয়াম গ্রাউন্ড সিস্টেম এটা। আচ্ছা, এগুলো হচ্ছে কি তোমার পরে দেখালে হবে না, এখনই বলতে হবে? দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো, এই যে দেখো, এটা হচ্ছে মূলরম, কি আমরা দেখো এটাকে রুট হেয়ার বলি আমরা, রুট হেয়ার। এই যে মূলত্বক মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি তোমার এপিডার্মিস, এপিডার্মিস, ঠিক আছে। তাহলে এই যে এপিডার্মাল লেয়ারটা তৈরি করা কার কাজ বলো? তিনটে ভাগ কি কি বললাম আমরা? একটা আছে তোমার প্রোটোডার্ম। প্রোটোডার্ম, তাহলে এই যে প্রোটোডার্মে হচ্ছে কাজ, কার হচ্ছে কাজ কি না হচ্ছে এই এপিডার্মিস তৈরি করা। মানে এপিডার্মিস হচ্ছে এই যে প্রোটোডার্মের কাজ হচ্ছে কি, মনে রাখবে, রুটের ক্ষেত্রে কি তৈরি করছে, যেটাকে আমরা বলছি এপিব্লেমা, আর শুটের ক্ষেত্রে এপিডার্মিস, এপিডার্মিস। ঠিক আছে। মানে ডার্মাল লেয়ার গুলো, এপিডার্মাল লেয়ার গুলো তৈরি করছে কে না তোমার হচ্ছে কি প্রোটোডার্ম। এবারে দেখো, এই যে দেখো জাইলেম আর ফ্লেম, এই যে এটা আছে কি, এটা আছে তোমার ফ্লেম কলা, এটা ফ্লেম কলা, আর এগুলো হচ্ছে জাইলেম কলা। তাহলে এই জাইলেম আর ফ্লেম এটা কে তৈরি করছে না প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম। প্রোকেম্বিয়াম, প্রোকেম্বিয়াম। আর বাকি যেটা থাকলো এটাকে আমরা কি বলি, কর্টেক্স বলি, বা এই যে বহিঃস্তর বলছি কর্টেক্স। তারপরে ওই পরিচক্র মানে পেরিসাইকেল, পিঠ বা মজ্জা, এগুলো কে তৈরি করছে না এগুলো হচ্ছে তোমার গ্রাউন্ড গ্রাউন্ড মেরিস্টেম। মেরিস্টেম, মেরিস্টেম। বুঝতে পারলে যে ছবি কথা বলছিলে? তাহলে জাইলেম ফ্লেম তৈরি করছে হচ্ছে কি প্রোকেম্বিয়াম, প্রোটোডাম মানে প্রোকেম্বিয়াম তৈরি করছে কে, মানে প্রোটোডাম তৈরি করছে হচ্ছে কি তোমার এপিডার্মিস, আর গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে বাকি জিনিসগুলো। বুঝতে পারলে কি গো? হ্যাঁ স্যার ঠিক আছে। চলো এবারে যেটা আমরা শুরু করছিলাম যেখানে, সেখানে চলে যাচ্ছিলাম। তোমার দেখো এখানে, তাহলে এবার দেখো আমরা দেখবো অবস্থান অনুযায়ী কোথায় অবস্থান করছে তারপর ভিত্তি করে। তো দেখো অবস্থান বলতে দেখো অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলা থাকে কোথায় না মূল, কাণ্ড, পাতা এদের অগ্রভাগে, ঠিক আছে, এটাকে আমরা বলছি অগ্রস্থ ভাজক কলা। আচ্ছা, 2 নম্বরে যে পার্শ্বস্থ ভাজক কলা কি না, এরা থাকছে উদ্ভিদঙ্গের পরিধির দিকে, ঠিক আছে, মানে পেরিফেরির দিকে এরা থাকছে পার্শ্বস্থ ভাজক কলা, যেমন হচ্ছে ফেলোজেন। আর নিবেশিত ভাজক কলা বলছে যে দুটি স্থায়ী কলার মধ্যবর্তী স্থানে যে ভাজক কলা থাকে তাদেরকে আমরা বলি নিবেশিত ভাজক কলা। যেমন হচ্ছে কি তোমার পর্ব মধ্য, পর্ব মধ্য কাকে বলে তোমরা জানো? দুটো পর্বের মাঝখানে যে ইউনিটটা রয়েছে এটাকে আমরা বলি পর্ব মধ্য বা ইন্টারনোড, ইন্টারনোড বা পর্ব মধ্য। আর এগুলো হচ্ছে পর্ব, তাহলে দুটো পর্বের মাঝখানে যেটা ইন্টারনোড থাকে পর্ব মধ্য, এই জায়গায় নিবেশিত ভাজক কলা। কেন বলে দিয়েছি যে দুটি স্থায়ী কলার মধ্যবর্তী স্থানে থাকবে, তাহলে তাদেরকে নিবেশিত বলছি। অগ্রস্থ মানে হচ্ছে কি মূল, কাণ্ড, পাতার অগ্রভাগে থাকবে অবস্থান অনুযায়ী। পার্শ্বস্থ মানে হচ্ছে কি পরিধির দিকে থাকবে, এটা হচ্ছে ফেলোজেন উদাহরণ, ঠিক আছে। তাহলে এই তিনটে জিনিস হচ্ছে কি তোমার অবস্থান উপর ভিত্তি করে। আচ্ছা, আর কি থাকলো? আচ্ছা, আর হচ্ছে তোমার দেখো, তাহলে আমরা কোষ বিভাজনের চল অনুযায়ী পড়লাম, কার্য অনুযায়ী পড়লাম, অবস্থান অনুযায়ী পড়লাম। এবার হচ্ছে তোমার উৎপত্তি অনুযায়ী, ঠিক আছে, উৎপত্তি অনুযায়ী। এটা তোমাদের এখানে দেওয়া নেই, আমি বলে দিচ্ছি। তাহলে উৎপত্তি অনুযায়ী মানে, উৎপত্তি অনুযায়ী মানে বলছে যে দুটো ভাগ, একটা আছে প্রাথমিক ভাজক কলা, একটা আছে গৌণ ভাজক কলা। দেখো প্রাথমিক ভাজক কলা মানে
যারা হচ্ছে কি তোমার মানে প্রো মেরিস্টেম থেকেই তৈরি হবে, মানে আদিভাজ্য কলা যেটাকে আমরা বলি, ঠিক আছে। অর্থাৎ প্রো মেরিস্টেম থেকে যে কলা তৈরি হবে সেটা প্রাথমিক ভাজ্য কলা। গৌণ ভাজ্য কলা কাকে বলে না, এই অনেক সময় কি হয় না, তোমার কোনো সেকেন্ডারি টিস্যু, ঠিক আছে, সে আবার যখন হচ্ছে কি তোমার ডিভিশন করতে পারে, ঠিক আছে, যেমন কেমবিয়াম ধরো সাপোজ, তাহলে সে যখন আবার ডিভিশন করতে পারবে তখন তাকে আমরা কি বলছি না গৌণ ভাজ্য কলা। এটা হচ্ছে কি তাহলে অরিজিন, মানে কোথা থেকে তৈরি হয়েছে, তাহলে প্রোমেরিস্টেম থেকে তৈরি হলে তাকে প্রাথমিক ভাজ্য কলা। আর যদি তোমার হচ্ছে কি কোনো ভাজ্য কলা সে আবার নতুন করে হচ্ছে কি যদি ডিভিশন মানে কোনো ডিভিশন করতে পারে তখন তাকে আমরা বলছি সেকেন্ডারি মেরিস্টেম। এবং পরিস্ফুটনের দশা বলছে কি দেখো, মাস আর হচ্ছে কি তোমার প্রো মেরিস্টেম, ঠিক আছে। মাস মেরিস্টেম মানে হচ্ছে কি তোমার হচ্ছে কি সব ধরনের টিস্যু তৈরি করতে পারে। আর প্রো মেরিস্টেম বা প্রিমোডিয়াল মেরিস্টেম হচ্ছে কি তোমার যেটা আদিভাজ্য কলা, যেটা থেকে হচ্ছে কি তোমার অরিজিন হয়েছে, মানে এটা আমরা কোথায় দেখতে পাবো বলো, এমব্রায়োতে দেখতে পাবো। কোথায় দেখতে পাবো আমরা, এমব্রায়োতে। এটা হচ্ছে কি তোমার প্রো মেরিস্টেম নামে পরিচিত। তো এইগুলো আমরা হচ্ছে কি তোমার এত বেশি গুরুত্ব দেবো না, তোমরা দেবে কি না এই অবস্থান অনুযায়ী, কাজ অনুযায়ী এবং কোষ বিভাজনের তল অনুযায়ী, এই তিনটে বেশি তোমরা গুরুত্ব দিয়ে পড়বে, কারণ পরীক্ষায় এই তিনটেই বেশি আসে। এবার দেখো আমরা স্যার প্রাইমারি মেরিস্টেমের এক্সাম্পল কি হবে? প্রাইমারি মেরিস্টেম হচ্ছে কি তুমি বলতে পারো যে প্রাইমারি মেরিস্টেম হচ্ছে কি তোমার লিফ বা তোমার হচ্ছে কি রুট, কিংবা তোমার হচ্ছে কি এদের অগ্রভাগে যে মেরিস্টেম থাকবে সেটা প্রাইমারি মেরিস্টেম। ইয়ং লিফ গুলো? ইয়ং লিফ গুলো যেগুলো হচ্ছে তোমার সদ্য তৈরি হয়েছে, ঠিক আছে, প্রাইমারি মেরিস্টেম। এবার দেখো, এবার আমরা চলে আসবো কিছু তোমার হচ্ছে কি থিওরিতে, মানে এই আমাদের প্ল্যান্ট টিস্যু রিলেটেড কিছু থিওরি রয়েছে যারা বিভিন্ন সায়েন্টিস্টরা ডিসকভারি করেছে। তো সেই জিনিসগুলো আমরা কি দেখবো না, কারা কি মতবাদ দিয়েছে এবং সেই মতবাদের তোমার হচ্ছে কি কি গুরুত্ব রয়েছে, সেই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে। চলো আমরা সেই দিকেই যাই। আচ্ছা, এবার দেখো তাহলে এপিক্যাল সেল থিওরি, এটা নিয়ে আমরা দেখবো। এপিক্যাল সেল থিওরি কি বলছে না, এপিক্যাল সেল থিওরি এটা বিজ্ঞানী এই যে হফম্যানস্টার, মনে থাকবে এপিক্যাল সেল থিওরি কে বলেছেন, বিজ্ঞানী হফম্যানস্টার। কত সালে না 1857, মানে অনেক পুরনো, বুঝতে পারছো। এবং এটা মেনলি ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য, সব উদ্ভিদের ক্ষেত্রে স্যার নয়। সালটা হ্যাঁ বলো। সালটা কি মনে রাখতে হবে? একটু দেখে রাখবে, যদি কোনো কারণে দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। সমস্যা পড়ে যাবে। এবার বলছে কি দেখো, এই থিওরিতে কি বলছে, বলছে একটি কোষ থেকে সমস্ত জীবদেহ তৈরি হয়, এটাই হচ্ছে এপিক্যাল সেল থিওরির মূল প্রতিপাদ্য বিষয়। মানে মেন প্রিন্সিপাল কি ছিল এই থিওরি, যে তিনি বলার চেষ্টা করছেন হফম্যানস্টার, যে একটাই সেল থেকে সমস্ত কমপ্লিট যে সমস্ত হচ্ছে কি তোমার প্ল্যান্টের বডি সেটা তৈরি হয়েছে। এবার দেখো 2 নম্বর থিওরি রয়েছে কি হিস্টোজেন থিওরি। এই থিওরি মত প্রবক্তাকে না বিজ্ঞানী হ্যানস্টেইন, ঠিক আছে, 1868-তে দিয়েছিলেন এবং তার একটা সংস্করণ আবার চেঞ্জ হয়েছে 1870-এ। এটা হিস্টোজেন থিওরি। ইনি কি বললেন দেখো, যে ডার্মাটোজেন থেকে বহু তৈরি হচ্ছে কি ত্বক, এবং পেরিব্লেম থেকে কর্টেক্স এবং ফ্লিরোম থেকে নালিকা বান্ডিল তৈরি হয়েছে। অর্থাৎ এই থিওরি বলছে দেখো তিনটে লেয়ার রয়েছে হিস্টোজেন থিওরিতে। হিস্টোজেন, যে তিনি বলেন যে তিনটে সেলের লেয়ার রয়েছে, একটা আছে তোমার ডার্মাটোজেন, একটা আছে তোমার পেরিব্লেম, একটা আছে তোমার ফ্লিরোম। ডার্মাটোজেন থেকে কি তৈরি হচ্ছে, ত্বকীয় মানে বহুস্তরীয় ত্বক, মানে মাল্টি লেয়ার এপিডার্মিস। পেরিব্লেম থেকে কি তৈরি হচ্ছে, কর্টেক্স তৈরি হচ্ছে। আর বাকি ফ্লিরোম থেকে তৈরি হচ্ছে কি দেখো, ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল, জাইলেম ফ্লুইড, ঠিক আছে। এটা হচ্ছে কার প্রতিপাদ্য বিষয়, হিস্টোজেন তথ্য। এটা হচ্ছে কে দিয়েছেন, হ্যানস্টেইন। এটা হ্যানস্টেইনের হিস্টোজেন তথ্য নামে পরিচিত। আর একটা থিওরি রয়েছে, তার নাম কি দেখো, টিউনিকা কর্পাস থিওরি।
টিউনিকা কর্পাসে কি বলছে না, এখানে দেখো দুটো লেয়ার কথা বলছে, একটা টিউনিকা এবং একটা কর্পাস। টিউনিকা থেকে তৈরি হচ্ছে ত্বক কলাতন্ত্র, বহিকোটেক্স, আর কর্পাস থেকে তৈরি হচ্ছে অন্তকোটেক্স এবং নালিকা বান্ডিল এবং মজ্জা। ঠিক আছে, তাহলে এটা স্কিমিড বলছেন। ঠিক আছে, 1924 খ্রিস্টাব্দে। না, দুটো টোটাল হচ্ছে দেখো লেয়ার রয়েছে, একটা টিউনিকা এবং একটা কর্পাস। টিউনিকা থেকে তৈরি হচ্ছে ত্বক কলাতন্ত্র মানে এপিডার্মাল লেয়ার, বহিকোটেক্স, আর কর্পাস থেকে তৈরি হচ্ছে অন্তকোটেক্স, নালিকা বান্ডিল এবং পিথ। ঠিক আছে, এটা কে বললেন? স্কিমিড। এটাকে বলা হচ্ছে টিউনিকা কর্পাস। তাহলে এপিক্যাল সেল থিওরি, অনলি ওয়ান সেল পুরো কমপ্লিট প্ল্যান্ট বডি তৈরি করছে। হিস্টোজেন তথ্য বলছে তিনটে লেয়ার, তোমার ডার্মাটোজেন, পেরিব্লাম, প্লিরম। আর টিউনিকা কর্পাস বলছে দুটো লেয়ার, একটা টিউনিকা একটা কর্পাস। তিনজন বিজ্ঞানী কি কি বললাম? এপিক্যাল সেল থিওরি হমেনস্টার, হিস্টোজেন থিওরি হচ্ছে তোমার হেনস্টেইন, আর টিউনিকা কর্পাস থিওরি হচ্ছে তোমার স্কিমিড। ভালো করে পড়বে, এই জায়গা থেকে কোশ্চেন সেট হতে হয়। ঠিক আছে, এটা পড়বে ভালো করে। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আজকে ঝড় বৃষ্টির জন্য একটু উপস্থিতিটা কম, তাই না? কজন ক্লাস করছে? 39 জন মতন নাকি? সব জায়গায় তো কারেন্ট টারেন্ট নেই। যাই হোক, তারা রেকর্ডেড ভিডিও দেখে নেবে। এবার দেখো, তাহলে আরেকটা থিওরি দেখবো আমরা, সেটা হচ্ছে তোমার মেন্টাল কোর থিওরি। এই মেন্টাল কোর থিওরিতে কি বলছে দেখো না, মেন্টাল কোর থিওরি প্রথমে দেখে নিই যে কে প্রবর্তন করেছেন, প্রোফাম এবং চেন। ঠিক আছে, প্রোফাম এবং চেন 1950 খ্রিস্টাব্দে তারা বললো মেন্টাল কোর থিওরি। এই থিওরি অনুযায়ী তারা বলছে না, দুটি কলাস্তর অঞ্চল রয়েছে, একটা দেখো মেন্টাল এবং কোর। মেন্টাল কি তৈরি করছে বলছে, এই ইহা বহি আবরণী অঞ্চল। এই অঞ্চল এক বা একাধিক স্তর দ্বারা গঠিত হয়। এই স্তরের কোষগুলো থেকে বহিত্বক মানে এপিডার্মিস এবং কর্টেক্স বহিস্তর তৈরি হয়। আর কোর থেকে কি তৈরি হচ্ছে বলছে, এটা কেন্দ্রীয় গম্বুজাকার একটা গঠন, যেখান থেকে পরবর্তীকালে বিভাজিত হয়ে অন্তঃস্থক এবং স্টিলি, ঠিক আছে, এই জিনিসগুলো তৈরি হচ্ছে। তাহলে এটা 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 হচ্ছে মেন্টাল কোর থিওরি। কে বলছে? প্রোফাম এবং চ্যান। এটা অনেকটাই দেখো টিউনিকা কর্পাসের মতন রয়েছে, কিন্তু থিওরিটা আলাদা, মানে এই দুটো লেয়ার থেকে আলাদা আলাদা জিনিস তৈরি হচ্ছে। হুম, চলো এবার আমরা দেখো তাহলে চারটা থিওরি পড়লাম। একটা দেখো এপিক্যাল সেল থিওরি, হিস্টোজেন তত্ত্ব, টিউনিকা কর্পাস, মেন্টাল কোর। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সায়েন্টিস্ট তারা তাদের মন্তব্যটাকে তুলে ধরেছে। এবার দেখো দুটো রিজিয়নের নাম রয়েছে, একটা দেখো ম্যাক্সিমাল এবং একটা মিনিমাল। ঠিক আছে, ম্যাক্সিমাল এবং এটা মিনিমাল। কি বলছে দেখো, বলছে বিটবের পর্ব থেকে প্রতিটি পাতার পরিস্ফুটন শুরু হওয়ার আগে অগ্রস্ত ভাজক কলার কোষগুলি প্রশস্ত হয়। ঠিক আছে, বলছে একটা বিটবের পর্ব থেকে, কারণ তোমরা জানো যে এই জায়গাগুলো আমরা কি বলছি না, এইগুলো বিটব বলি, আমরা পুরোটাকে বিটব বলছি, এখানে এইটাকে আমরা পর্ব বলি, আর এই জায়গাটা হচ্ছে পর্ব মধ্য। ঠিক আছে, তো প্রতিটি পর্ব মধ্যে থেকে প্রতিটি পাতার যে পরিস্ফুটন হওয়ার আগে অগ্রস্ত ভাজক কলার কোষগুলো কি হয়, একটু প্রশস্ত হয় মানে চওড়া হয়ে যায়, এবং পাতার পরিস্ফুটনের পর গঠন সম্পূর্ণ হয়ে যায়। ও তখন ওই ভাজক কলার কোষগুলি অপ্রশস্ত এবং সরু অঞ্চল গঠন করে। ইহাকে বিজ্ঞানী স্কিমিড ম্যাক্সিমাল এবং মিনিমাল অঞ্চল অভিহিত করে। অর্থাৎ কিছুই নয়, যখন হচ্ছে কি এটা পাতার ডেভেলপমেন্ট হয় মানে পরিস্ফুটন ঘটে, তখন আমরা কি দেখতে পাই, শুরুর সময় ওগুলো প্রশস্ত হয়ে যায়, সেটাকে আমরা বলবো ম্যাক্সিমাম, এবং যখন সম্পূর্ণ হয়ে যায় তখন এগুলি শুরু হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে কি মিনিমাল অঞ্চল। ঠিক আছে, এটা বিজ্ঞানী স্কিমিড প্রথম তুলে ধরলেন 1924 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আমি আবার বলছি, একটা বিটবের পর্ব থেকে যে পর্ব মধ্য রয়েছে, সেখান থেকে যখন পাতা তৈরি হয় নতুন, সেই পাতা তৈরি হওয়ার সময় পরিস্ফুটনের পর যখন আমরা দেখতে পাই পাতাগুলো পরিস্ফুটনের আগে প্রশস্ত হয়ে থাকে, এবং সেটাকে বলছি ম্যাক্সিমাল রিজিয়ান। পরিস্ফুটনের পর যখন সম্পূর্ণ হয়ে যায় তখন সেগুলো শুরু হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে কি মিনিমাল রিজিয়ান বা মিনিমাল অঞ্চল। স্যার আপনি যেটা বলো। পর্ব মধ্য লিখেছেন ওইটা পর্ব হবে না, আর যেটা পর্ব লিখেছেন সেটা পর্ব মধ্য হবে না? হ্যাঁ, ঠিকই বলেছো, আমি লিখে দিয়েছি, উল্টে দিয়ে লিখে দিয়েছি, একদম ঠিক বলেছো। এইটা হবে, এই যে মাঝখানেরটা হচ্ছে কি তোমার পর্ব মধ্য, অর্থাৎ ইন্টারনোট, এই জায়গাটা আছে পর্ব মধ্য,
বা ইন্টারনোড, আর এই জায়গাগুলোকে বলা আছে কি পর্ব বা নোড। ঠিক একদম। এই জন্য বলছে যে পর্ব থেকে যখন পাতা তৈরি হচ্ছে তখন যে প্রশস্ত অঞ্চল তৈরি হয় সেটাকে বলা হয় ম্যাক্সিমাম, পরে যখন শুরু হয়ে যায় তখন তাকে বলা আছে মিনিমাম। চলো এবার দেখো, আচ্ছা এবার এখানে রুট এপেক্স আর শুট এপেক্স নিয়ে বলেছে, এদের মধ্যে পার্থক্য দিয়েছে। তো রুট এপেক্স মানে তোমরা বুঝতে পারছো রুটের অগ্রভাগ, আর শুট এপেক্স মানে হচ্ছে কি তোমার কাণ্ডের মানে বিটবের অগ্রভাগ। তো সেক্ষেত্রে বলছে দেখো অবস্থান তোমার বুঝতে পারলে রুটের হ্যালো অগ্রভাগ স্যার, হবে। বলো। বলছি স্যার ওই একটা হ্যাঁ স্যার। পাতা যখন প্রাথমিকভাবে তৈরি হয় তখন তার যে পত্রফলকটা অনেক চওড়া হয়, তারপরে হুম। ম্যাচিওর হওয়ার পরে ওটা সরু হয়ে যায়। এই সরু হওয়ার কারণটা কি? মানে ইন্টারসেলুলার স্থানগুলো কি মানে থাকে না পরবর্তীকালে নাকি? ইন্টারসেলুলার মানে সেলের যে তোমার অনেকগুলো সেলের যে তোমার মাঝখানে যে তোমার ফাঁকা স্থান কথা বলছো তুমি? মানে ইন্টারসেলুলার বলতে হচ্ছে কি তোমার যখন ইনিশিয়ালি যে সেলগুলো থাকে সেই সেলের যে মাঝখানের অঞ্চলগুলো বলছো ওটাই বলছো তুমি নাকি? দেখো প্রথম কথা তুমি যেটা বললে যে এই যে প্রথমে প্রশস্ত থাকে পরে যখন শুরু হয়ে যায়, এটা পুরোটা ডিপেন্ড করে হচ্ছে ডেভেলপমেন্টের উপরে। ডেভেলপমেন্ট মানে পরিস্ফুটন আর কি। তো সেই পরিস্ফুটন যখন হয়, যখন আমরা একটা পাতার গঠন দেখি, তোমরা জানো একটা পাতা অনেকগুলো অংশ নিয়ে গঠিত হয়। যে অংশটা হচ্ছে কি তোমার কাণ্ডের সঙ্গে বা পর্বের সঙ্গে যুক্ত থাকে সেটাকে আমরা বলি লিপ বেস, পত্রমূল যেটাকে বলি। তারপরে কি তৈরি হয় না পিটিওল বা পত্র, তোমার হচ্ছে কি বৃন্ত বলি আমরা। তারপর লেমিনা তৈরি হয়, তাই না? তারপর হচ্ছে কি তোমার উপরে হচ্ছে কি তোমার অ্যাপেক্স বা যেটাকে আমরা বলি পত্রাগ্র তৈরি করে। এবার একটা কমপ্লিট যখন পাতা তৈরি হয়, যখন ইনিশিয়ালি তো আর এই ডিফারেন্সিয়েশন গুলো হয় না, প্রথমে নর্মালি হয়ে যায়। তারপর যখন মেচিওর হয়, মেচিওর লিপে আমরা কি দেখতে পাই না এই পত্রমূল, লেমিলা এবং হচ্ছে অ্যাপেক্স, এইভাবে স্ট্রাকচার গুলো দেখতে পাই। যখন এই স্ট্রাকচার গুলো মেচিওর হয় বা পরিণতির দিকে যায় তখন কি হয় না এটা শুরু হয়ে যায়। ইনিশিয়ালি কি হয় না এরকম প্রশস্ত থাকে, তার ডেভেলপমেন্টটা তখন হয় না, এই জন্য তাকে আমরা বলছি ম্যাক্সিমাম রিজিয়ান। আর যখন হচ্ছে কি তোমার মেচিওর হয়ে যাবে তখন মিনিমাম হয়ে যাবে। কেন না তার একটা পাতার যে সম্পূর্ণ গঠনগুলো তৈরি করতে হবে। বুঝতে পেরেছো তো? ওই হ্যাঁ ইন্টারসেলুলার স্যার। গল্পটা এখানে নেই। এবার দেখো আচ্ছা বলছে রুট এপেক্স এবং শুট এপেক্স। তাহলে অবস্থান কি বললাম? রুটের অগ্রভাগ এবং কাণ্ডের অগ্রভাগ। এবার বলছে দেখো অবভিয়াসলি রুট এপেক্সে আমরা দেখতে পাবো যে রুট রুট কেপ বা ওই যে মূলত্রাণ যেটা আমরা দেখতে পাবো, আর এখানে শুট এপেক্সে আমরা দেখতে পাবো না। শাখা প্রশাখা থাকে না, কিন্তু এখানে শাখা প্রশাখা দেখতে পাবে কোথায়? শুট এপেক্সে। এর আকৃতি কোনো পরিবর্তন ঘটে না। আর কোথায় না তোমার ওই আকৃতির থেকে যদি আমরা দেখি শুট এপেক্সের ক্ষেত্রে পরিবর্তন হয়। আর যেটা রুট এপেক্সে আমরা পর্ব মধ্য বা নোড ইন্টারনোড দেখতে পাবো না, কিন্তু এখানে আমরা শুট এপেক্সে নোড এবং ইন্টারনোড সুস্পষ্টভাবে আমরা দেখতে পাবো। এবার দেখো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি না কুইসেন্ট সেন্টার বা কুইসেন্ট সেন্টার। এটা অনেকে শুনেছো তোমরা। কিছু বিজ্ঞানী দাবি করলেন যে একটা উদ্ভিদের ক্ষেত্রে তোমার আহ কাণ্ডের অগ্রভাগে, ঠিক আছে, মানে রুট এপেক্স মানে তোমার হচ্ছে কি মূলের অগ্রভাগে ঠিক নিচে, অগ্রভাগের ঠিক নিচে একটা রিজিয়ান থাকবে। সেই রিজিয়ানে কি থাকে না তোমার আহ একটা রিজিয়ান থাকে যেখানে ডিভিশন রেটটা খুবই স্লো, ঠিক আছে, অর্থাৎ বিভাজন ক্ষমতা অনেকটাই কম। ওই রিজিয়ানটাকে বিজ্ঞানীদের মতে বললো যে এটা কুইসেন্ট সেন্টার। এটা সুপ্ত অবস্থায় থাকে, এরা প্রয়োজন পড়লে ডিভিশন হতে পারে। তো এই জন্য বলছে দেখো যে ভুট্টার ক্ষেত্রে, ঠিক আছে, মূলত্রাণ এবং সক্রিয় ভাজকলার মধ্যবর্তী অঞ্চলে অর্ধচন্দ্রাকার ধীর বিভাজনক্ষম কোষ সমষ্টি লক্ষ্য করা যায়। এখানে ডিএনএ সংশ্লেষ খুব ধীর গতিতে হয়। এই অঞ্চলটাকে বলা হচ্ছে কুইসেন্ট অঞ্চল বা কুইসেন্ট সেন্টার। ঠিক আছে, বলছে এখানে 500 থেকে 100টি কোষ নিয়ে গঠিত হয়। এই কোষগুলি সাধারণত জীবাণু দশায় থাকে এবং 15 থেকে 20 দিনে একবার মাত্র বিভাজিত হতে পারে। ঠিক আছে, এই যে ডিভিশন রেটটা স্লো হওয়ার জন্য এটাকে আমরা কি বলছি না কুইসেন্ট সেন্টার বলি। তাহলে এদের অবস্থানটা কোথায় না মনে রাখবে যে
মূলত্রাণ এবং সক্রিয় ভাজক কলা এই দুটোর মাঝখানে থাকবে, এবং রুট এপেক্সের ভাজক কলা বিনষ্ট হলে এই স্থান নতুন করে আবার ভাজক কলা সৃষ্টি করে যা মূলের প্রাথমিক বৃদ্ধিতে অক্ষুণ্ণ রাখে। ঠিক আছে, তাহলে কুইসেন সেন্টার হচ্ছে, তোমরা মনে রাখবে যেটা বিভাজন ক্ষমতা খুবই কম, 15 থেকে 20 দিনে একবার মাত্র ডিভিশন হতে পারে। আরেকটা জিনিস রয়েছে, স্যার তা হচ্ছে বলো। স্যার এটা তাহলে কি মূলের ক্ষেত্রেই দেখা যায়? হ্যাঁ, কুইসেন মূলের হচ্ছে সেন্টার। কি তো, হ্যাঁ মূলের মূলত্রাণ এবং সক্রিয় ভাজক কলার মধ্যবর্তী স্থান দেখা যাবে, মূলের ক্ষেত্রে দেখা যায়। স্যার স্যার বলছি একটা ছবি এঁকে ওই মূলের বিভিন্ন অংশগুলো মানে আবার দেখিয়ে দেবেন, মানে টার্মগুলো। আমাদের রয়েছে বাবা, লাস্টের দিকে রয়েছে মূলের মানে কাণ্ডের এবং মূলের পাতার, এদের হচ্ছে কি তোমার অন্তর্গঠন আমি দেখাবো সবটাই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, একটা পাতাতে আমরা কি দেখতে পাবো বাইরে থেকে ভেতরে, একটা মূলের ক্ষেত্রে কি দেখতে পাবো, কাণ্ডের ক্ষেত্রে কি দেখতে পাবো আমি দেখাবো। ঠিক আছে, শেষে রয়েছে আর কি। দেখো এবার আমরা দেখবো ক্যালিপ্টোজেন। ঠিক আছে, ক্যালিপ্টোজেন কি জিনিস না, ক্যালিপ্টোজেন হচ্ছে দেখো কিছু কিছু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে, তাদের যে রুট এপেক্স এর 4টি প্রারম্ভিক প্রস্তর দ্বারা গঠিত হয়। রুট এপেক্স মানে বুঝতে পারছো, এই যে রুটের হচ্ছে কি তোমার অগ্রভাগ, সেখানে বলছে 4টা 4 লেয়ার, এটা তোমার হচ্ছে কি কোষস্তর দেখতে পাওয়া যাবে, যার ক্ষেত্রে যথাক্রমে কি কি 4টা লেয়ার। 1 নম্বর লেয়ার বলছে হচ্ছে কি তোমার মূলত্র, মূলত্র 2 নম্বর বলছে এপিব্লেমা, 3 নম্বর বলছে যে কর্টেক্স, আর 4 নম্বর হচ্ছে কি তোমার স্টিলি। ঠিক আছে, এই যে ক্যালিপ্টোজেন 4টা লেয়ার রয়েছে, যে প্রারম্ভিক স্তর থেকে মূলত্র গঠিত হয় তাকে বলা আছে ক্যালিপ্টোজেন। তাহলে এর মধ্যে এই যে 4টা লেয়ার রয়েছে রুট এপেক্সে, এটা রুট এপেক্স, সেই 4টা লেয়ারের মধ্যে এই যে তোমার বলছে মূলত্র কে গঠন, যে প্রারম্ভিক কোষ থেকে মূলত্র তৈরি করে সেটাকে বলা হচ্ছে ক্যালিপ্টোজেন। ঠিক আছে, তাহলে একটা একবীজপত্রী উদ্ভিদের রুট এপেক্সে যে 4টা লেয়ার রয়েছে তার মধ্যে মূলত্র তৈরি করছে যে কোষ, সেটাকে আমরা বলছি ক্যালিপ্টোজেন। এটা আমরা মূলত্বর ইংলিশটা কি? মূলত্রটাকে আমরা কি বলবো, রুট কেপ বলবো আমরা, রুট কেপ। দেখো তো সেক্ষেত্রে এটাকে বলছে কি, এটা কোথায় দেখতে পাওয়া যাবে না, যে সমস্ত গ্রাস ফ্যামিলি রয়েছে, গ্রাসেস এর ক্ষেত্রে, ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা এটা সুস্পষ্টভাবে এই ক্যালিপ্টোজেনটা আমরা দেখতে পাবো। ওকে, এই দুটো জিনিসও ভালো করে দেখবো, কুইসেন সেন্টার এবং ক্যালিপ্টোজেন। এখানে একটা কোশ্চেন রয়েছে, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। মূলের কুইসেন সেন্টারের অপশন সি। কাজ কি, এটা কি কাজ হবে? সি এরটা হবে স্যার। একজন শুধু বলছে, বাকিরাও কি বলছে না, তাহলে ভাজকলা বিনষ্ট কোষে প্রতিস্থাপন করা। হ্যাঁ, অপশন সি হবে। ঠিক আছে, অপশন সি একটা হবে। এই যে তোমার লিখে দিয়েছে তো এখানে, এই যে তোমার ভাজকলা বিনষ্ট হলে ওই স্থানে থেকে নতুন ভাজকলা সৃষ্টি হয়, এটা হচ্ছে তোমার এই যে বলছে ভাজকলা বিনষ্ট কোষে প্রতিস্থাপন করা। আবার কারেন্ট চলে গেছে, আবার কারেন্ট চলে গেছে, একটু দাঁড়াও, আমাকে একটু কানেক্ট করতে দাও। চলো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। চলো, আচ্ছা এবার হচ্ছে দেখো আমরা চলে আসছি কি না স্থায়ী কলা। এবার আমরা কি করবো না স্থায়ী কলা পড়বো। এখানে একটা পার্থক্য দেওয়া রয়েছে ভাজক কলার সঙ্গে স্থায়ী কলা, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু পড়ে নেব। ঠিক আছে, এটাকে আমি স্কিপ করলাম, এটা অলরেডি আমরা ভাজক কলার বৈশিষ্ট্যগুলো দেখলাম, তো এখানে তোমরা একটু পড়ে নেবে। আচ্ছা, এবার আমরা যেহেতু স্থায়ী কলাতে যাচ্ছি, স্থায়ী কলার ক্ষেত্রে তোমাদেরকে বললাম যে এটা হচ্ছে কি তোমার দুটো ভাগে ভাগ করা হয়, তাই না? স্থায়ী কলাকে, পার্মানেন্ট টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট, এটা হচ্ছে কম্পাউন্ড পার্মানেন্ট।
তাহলে এই সিম্পল পার্মানেন্টের ক্ষেত্রে তিনটে জিনিস রয়েছে, কি কি বললাম বলো? প্যারেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর হচ্ছে কি স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা। তাহলে এই তিনটে ভাগ রয়েছে। আর পার্মানেন্ট কমপ্লেক্স পার্মানেন্টের ক্ষেত্রে দুটো রয়েছে, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম। এবারে আমরা জানেন পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে এই সিম্পল প্যারেনকাইমার ভাগগুলো দেখবো আমরা। প্রথমে দেখবো আমরা এই যে সরল স্থায়ী কলার ভাগগুলো আমরা দেখবো। এটাকে বলছে যে এদের গঠনের উপর ভিত্তি করে, কোষের গঠনের উপর ভিত্তি করে তিনটে ভাগে ভাগ করা হয় সরল স্থায়ী কলাকে। একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা আছে দেখবো আমরা এই যে এখানে ক্লাসিফিকেশনটা করা আছে, একটু মিট করে দাও বাবা। আচ্ছা, পার্মানেন্ট টিস্যু দেখো এখানে ভাগ রয়েছে সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা, আবার বিশেষ কলা রয়েছে, এটা আমি বলিনি, বলবো। তাহলে এই যে প্রথমে যে তিনটে ভাগ রয়েছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, একটু তোমরা লক্ষ্য করে দেখো প্যারেনকাইমারও আবার ভাগ রয়েছে। কিসের উপর ভাগ রয়েছে জানো? কাজের উপর ভিত্তি করে। কাজের উপর ভিত্তি করে কি কি রয়েছে দেখো। একটা রয়েছে দেখো এপিডার্মিস, এটা হচ্ছে ক্লোরেনকাইমা, এটা এরেনকাইমা, প্রোসেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, ইডিওব্লাস্ট এবং সাকুলেন্ট প্যারেনকাইমা। এতগুলো ভাগ রয়েছে কার? নাই প্যারেনকাইমা। তো সেই প্যারেনকাইমার একটু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। না, প্যারেনকাইমার বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? প্রথম কথা হচ্ছে কি তোমার এরা সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট হয়। কোষান্তর স্থান থাকবে, এই যে কোষান্তর ইন্টারসেলুলার স্পেস দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জায়গা, এইটা বলা যায় ইন্টারসেলুলার স্পেস বা কোষান্তর অন্য। আর কি থাকবে? না, সজীব হবে এরা, সজীব সংঘবদ্ধ, বিভাজনে অক্ষম যে সমস্ত কোষ সমষ্টি তাকে আমরা বলি প্যারেনকাইমা। এটা আমরা মূল কাণ্ড এর বহিঃস্তর এবং মজ্জা অঞ্চলে দেখতে পাবো। আর এর বৈশিষ্ট্য তাহলে কি বললাম? যে কোষগুলো সমভুজাকৃতি হবে এবং সুস্পষ্ট কোষান্তরন্ধ্র দেখা যাবে, কোষগুলি সজীব হবে, কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস এবং ভেকুওল থাকবে, কোষ প্রাচীর হচ্ছে কি তোমার সেলুলোজ নির্মিত হবে এবং এগুলো বিভাজনে অক্ষম হবে। এই ছটা বৈশিষ্ট্য মনে রাখবে। আর এখানে আমরা দেখলাম যে এর ভাগ রয়েছে কি এপিডার্মিস, ক্লোরেনকাইমা, এরেনকাইমা, প্রোসেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফ্লোয়েম প্যারেনকাইমা, ইডিওব্লাস্ট এবং সাকুলেন্ট। এই প্যারেনকাইমার কাজ কি? না, কাজ বলছে দেখো এরা যদি ক্লোরোফিল যুক্ত হয় তাহলে তাকে আমরা কি বলবো? ক্লোরেনকাইমা। তাহলে তার কাজ কি হবে? সালোকসংশ্লেষ করা। তাহলে ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে আমরা বলি ক্লোরেনকাইমা। এর কাজ হচ্ছে কি দেখো সালোকসংশ্লেষে সাহায্য করা। এছাড়া খাদ্য সঞ্চয়, জল সঞ্চয় করে রাখা। জাইলেম এবং ফ্লোয়েম কলায় অবস্থিত প্যারেনকাইমা জল ও খাদ্য পরিবহনে সাহায্য করে, তাই না? স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ ধরনের প্যারেনকাইমা, যেটাকে আমরা কি বলি? জলজ উদ্ভিদের ক্ষেত্রে এটাকে বলে যে এরেনকাইমা। এটা কি করে? না, জলে ভেসে থাকতে সাহায্য করে, তাই না? আবার কিছু কিছু ক্ষেত্রে দেখো মকরন্ধ্র, রেজিন, এরা প্যারেনকাইমা দ্বারা নিঃসৃত হয়। অস্থায়ী মূল কুঁড়ি উৎপাদনে সাহায্য করে বা রক্ষণাত্মক কিছু কাজ করে, ঠিক আছে? এই যে তোমরা ইডিওব্লাস্ট দেখবে, এই যেখানে ইডিওব্লাস্ট রয়েছে নামটা, এই ইডিওব্লাস্ট কি করে? না, তোমার হচ্ছে কি দেখো যে দূষিত পদার্থ বা যেগুলো রেশন পদার্থগুলোকে ধারণ করে, এরা কি করছে? না, এটা ইডিওব্লাস্ট হচ্ছে কি তোমার রেশনে সাহায্য করে। সাকুলেন্ট প্যারেনকাইমা তোমরা জানো যে এটা জেরোফাইট যে সমস্ত প্ল্যান্ট রয়েছে, এই জেরোফাইট প্ল্যান্টে দেখা যাবে, তাদেরকে বলা হচ্ছে কি তোমার সাকুলেন্ট প্যারেনকাইমা। আর জাইলেম ফ্লোয়েমের ক্ষেত্রে তোমরা জানো জাইলেম ফ্লোয়েমেও প্যারেনকাইমা থাকে, যেগুলোকে আমরা স্পেশালি নাম দিয়েছি জাইলেম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম প্যারেনকাইমা। এবার দেখো, এবার হচ্ছে কি তোমার প্রত্যেকটা যে তোমাদেরকে বলা হলো তার মধ্যে কিছু তোমাদেরকে বলে দিই। যেমন হচ্ছে কি এখানে আমরা কিছু টাইপ দেখবো, যেমন তোমার এই যে স্ক্লেরিফাইড প্যারেনকাইমা, স্টিলেড প্যারেনকাইমা, ঠিক আছে? এই জিনিসগুলো দেখবো। তার সঙ্গে আমরা দেখবো এই যে ট্রান্সফার সেল। তো তার আগে তোমরা দেখে নাও এই যে স্কেলিফাইড প্যারেনকাইমা বলছে বহিস্তক জাইলেম প্যারেনকাইমা এবং মজ্জার প্যারেনকাইমার ক্ষেত্রে কোষ প্রাচীরগুলো পুরু হয় এবং এখানে বলছে গৌণ প্রাচীরে লিগনিন দেখা যাবে। এই ধরনের প্যারেনকাইমাকে আমরা বলি স্ক্লেরিফাইড প্যারেনকাইমা। এর কাজ কি? না, দৃঢ়তা প্রদান করা এবং প্রতিরোধক আস্তরণ তৈরি করা। এটা হচ্ছে কি স্ক্লেরিফাইড প্যারেনকাইমার কাজ। স্টিলেট প্যারেনকাইমা কি জিনিস? না, বলছে কিছু প্যারেনকাইমার ক্ষেত্রে বহু বাহু বিশিষ্ট হবে, মানে অনেকগুলো বাহু থাকবে এবং তাদেরকে দেখতে তারকা মানে স্টার শেপেড হবে, ঠিক আছে? এইভাবে স্টার শেপেড হবে। এবং এটা বলছে যে বায়বীয় স্থানযুক্ত উদ্ভিদের কাণ্ডে, ঠিক আছে, আমরা দেখতে পাবো যান্ত্রিক দৃঢ়তা প্রদান করাই এই স্টিলেট প্যারেনকাইমা। যেমন হচ্ছে তোমার বলছে দেখো
জানকাস বা তোমার হচ্ছে কি স্কিরপাস, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই স্টিলের প্যারেনকামা দেখতে পাবো। এছাড়া আরেকটা জিনিস তোমরা দেখে রাখতে পারো যে ট্রান্সফার সেল, এটা অনেক সময় পরীক্ষায়ও দিয়ে থাকে। ট্রান্সফার সেলটা কি জিনিস না, ট্রান্সফার সেল বলছে দেখো যে সংবহন কলা, লবণ গ্রন্থি এবং মকরন্ধ্র গ্রন্থির ক্ষেত্রে প্যারেনকামা কোষের কোষপর্দা আঙ্গুলের ন্যায় প্রবর্ধক সৃষ্টি করে। বুঝতে পেরেছো তো? তাহলে যেগুলো সংবহন কলা বা লবণ গ্রন্থি বা মকরন্ধ্র গ্রন্থি যেগুলো রয়েছে, সেখানে প্যারেনকামা গুলো কোষপর্দার সঙ্গে আঙ্গুলের ন্যায় প্রবর্ধক সৃষ্টি করে, এই যাকে আমরা ট্রান্সফার কোষ বলি। এই কোষগুলো দেখো এই যে অ্যাবজর্পশন এরিয়াটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে বা মকরন্ধ্র ক্ষরণ করতে সাহায্য করে। বলো। নেকটার গ্ল্যান্ড, মকরন্ধ্র মানে হচ্ছে এটা হচ্ছে কি তোমার লবণ গ্রন্থি যেটা। সল্ট গ্ল্যান্ড, মানে যারা আছে তোমার হেলোফাইটস প্ল্যান্ট রয়েছে না, তাদের পাতাতে কিছু গ্ল্যান্ড রয়েছে স্পেশালি, আচ্ছা তারা কি করে লবণগুলোকে ওখানে রিজার্ভ করে রাখে। কেন না, যাতে এক্সট্রা টলারেন্স গুলোকে তারা মানে সল্ট টলারেন্স করতে পারে, লবণের গাঢ়ত্বটাকে তারা টলারেন্স করতে পারে। ওটাকে আমরা কি বলছি, লবণ গ্রন্থি বা সল্ট গ্ল্যান্ড। আর মকরন্ধ্র তো তোমরা জানো, নেকটার গ্ল্যান্ড যেটা। আচ্ছা, এবার দেখো আরো কিছু ভাগ রয়েছে, যেমন এরেনকাইমা। এরেনকাইমাটা কি জিনিস না, জলজ উদ্ভিদের ক্ষেত্রে ওদের যে প্যারেনকাইমা সেখানে ফাঁকা থাকে, সেখানে বায়ুপূর্ণ থাকে, সেটাকে আমরা বলি এরেনকাইমা। এর কাজ তোমরা জানো যে বন্যার সময় উদ্ভিদকে ভেসে রাখতে সাহায্য করে, ওটু সংবহন করে, সেখানে মধ্যে ওটু রিজার্ভ করে থাকে। বা তোমার হচ্ছে কি কি করে না, এই যে ইথিলিন পরিবহনে সাহায্য করে, প্লবতা প্রদান করে এবং মাটির গভীরে কাদার মধ্য দিয়েও যেতে সাহায্য করে। আর ইডিওব্লাস্ট যেটা বলা হলো, এটাও একটা প্যারেনকাইমার ভাগ। এক্ষেত্রে বলছে যে বিভিন্ন যে সমস্ত রেশন পদার্থগুলো রয়েছে তার মধ্যে জমা করার জন্য ইডিওব্লাস্ট তৈরি করে। ঠিক আছে, এটা আবার তিনটে ভাগ রয়েছে, ক্ষরণজাত ইডিওব্লাস্ট, ট্রাকিওয়েড এবং হচ্ছে কি তোমার স্ক্লেনকাইমাটাস। তাহলে এইগুলোর কাজ হচ্ছে কি তোমার, যেহেতু বুঝতে পারলে যে এরা রেশন পদার্থ হচ্ছে কি তোমার রেশনে সাহায্য করে। আচ্ছা, এবার আমরা চলে আসবো কি নেক্সট যে প্যারেনকাইমা, তার নাম হচ্ছে কি কোলেনকাইমা, মানে সরি সিম্পল পার্মানেন্ট টিস্যু, তার নাম হচ্ছে কোলেনকাইমা। এরও বৈশিষ্ট্য আমরা কি দেখবো না, এরা হচ্ছে তোমার অসম স্থূল প্রাচীর বিশিষ্ট হয়, বহুভুজাকৃতি হয়ে থাকে, সজীব, বিভাজনে অক্ষম। আর এখানে যদি আমরা বৈশিষ্ট্য থেকে আলাদা করে না, এরা হচ্ছে কি প্রথমে সজীব হয়, এদের কোষ প্রাচীরে আমরা সেলুলোজ, সেমিসেলুলোজ, পেকটিন থাকবে। তারপর হচ্ছে কি এরা বহুভুজাকার হয়, কোষান্তর রন্ধ্র থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে, দুটো ক্ষেত্রেও আমরা দেখতে পাই। দৃঢ়তা প্রদান করা, বিভাজনে অক্ষম হবে এবং হচ্ছে কি দেখো না, তোমার কোষ প্রাচীরে সুনির্দিষ্ট পিড থাকবে। পিড মানে একটা কিছু উপবৃদ্ধি, সেটাকে আমরা পিড বলি। আর এর এর যদি আমরা দেখি যে আচ্ছা এখানে একটা আমি ছেড়ে চলে গেছিলাম প্যারেনকাইমার ভাগে, ক্লোরেনকাইমা। এটা হচ্ছে কি তোমার প্যারেনকাইমা, যে তোমার ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে আমরা বলি ক্লোরেনকাইমা, যেটা মেনলি সবুজ হয়। এটা মেসোবিল গোলায় থাকবে এবং খাদ্য সঞ্চয় মানে খাদ্য হচ্ছে কি সালোক সংশ্লেষ করা, ফটোসিনথেসিস করা, এটাই হচ্ছে কি এদের কাজ। যাই হোক, এবার আমরা কোলেনকাইমারকে বলছি গঠনের উপর ভিত্তি করে এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। এটা কৌণিক কোলেনকাইমা, একটা আছে তোমার কূপাকৃতি এবং একটা যে ফিতাকৃতি বা হচ্ছে স্তরীভূত। আচ্ছা, এখানে একটা কোশ্চেন রয়েছে, তোমরা বলো, কারণ অনেকক্ষণ আমি বলছি, তোমাদেরও কথা বলাতে হবে, তাই না? তো সেক্ষেত্রে কোলেনকাইমাকে প্যারেনকাইমা থেকে কিভাবে তোমরা পৃথক করবে, কোলেনকাইমা সেলকে প্যারেনকাইমা থেকে কিভাবে পৃথক করবে বলো। শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার। বলো। পারবেন না এটা করতে? অপশন বি স্যার মনে হচ্ছে। তাহলে উত্তর হবে কি অপশন বি এরটা হবে। কারণ দেখো তুমি পৃথক করবে, দেখো দুটোই তো সজীব, সেলুলোজ তো দুজনেরই থাকে, প্রোটোপ্লাজম তো দুজনেই থাকবে, এবার যখন থাকে না বলছে, শুধুমাত্র প্যাক্টোসেলুলোজের দিক থেকে কোষের কোনগুলি স্থূল হয়। তাহলে একটা তোমাদেরকে বলা হয়েছিল যে প্যারেনকাইমার হচ্ছে কোষ প্রাচীর গুলো হচ্ছে কি তোমার পাতলা হবে আর কোলেনকাইমা গুলো স্থূল হয়ে যাবে। তাহলে এইটার দিক থেকে আমরা কি করতে পারি না, ডিফারেন্সিয়েট করতে পারি প্যারেনকাইমা এবং কোলেনকাইমা, তাই না? অপশন বি এরটা হবে, অপশন বি এরটা হবে। এবার বলছে কোন কলার কোষগুলি পরিণত অবস্থায় মৃত হয়, ভাজক কলা, এটা প্যারেনকাইমা, অপশন ডি। কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা। অপশন ডি।
স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা হয়। পরিণত অবস্থায় মৃত হবে, তাহলে কি হবে? স্ক্লেরেনকাইমা হবে, লিগনিন ডি হবে। হ্যাঁ, স্ক্লেরেনকাইমা হবে, কারণ এটা হচ্ছে কি, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এরা লিগনিফাইড হয়ে যায়, তাই না? এই জন্য পরিণত অবস্থায় এরা, পরিণত অবস্থায় যখন মেচিওর হবে তখন হচ্ছে কি এরা মৃত হবে, তাই না? এই যে দেখো, এইটা এটা এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে আমরা দেখতে পাই কি না, এরা মৃত হয়ে যায়। কেন না? তার কারণ হচ্ছে কি, এখানে স্থূল কোষপ্রাচীর বিশিষ্ট হয়ে লিগনিন যুক্ত হয়ে যায়, লিগনিন এবং তার সঙ্গে সুবেরিন যুক্ত হয়ে যায়। তাহলে লিগনিন এবং সুবেরিন যুক্ত হওয়ার জন্য কোষপ্রাচীর স্থূল হয়ে এই প্রাচীরগুলো কি হয়ে যায়, মৃত হয়ে যায়। তো এই জন্য কোষগুচ্ছকে আমরা স্ক্লেরেনকাইমা বলি। আর এখানে দু প্রকারের আমরা টাইপ দেখতে পাই, একটা হচ্ছে তন্তু বা ফাইবার, একটা স্ক্লেরাইট। তো এই তোমার যে স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য তোমরা আলাদাভাবে এখানে দেওয়া রয়েছে। মৃত হয়, কোন কোন কোষান্তরগুলো থাকবে না, লিগনিন যুক্ত হবে, সেই সঙ্গে হচ্ছে কি তোমার এখানে পিড থাকবে। হ্যাঁ বলো বলো বলো। সপার কূপ, আচ্ছা, সপার হ্যাঁ, কূপটা কূপটা কি জিনিস দেখো, মানে অনেক সময় কি হয় না, এই যে এদের যে কোষ প্রাচীরে, ঠিক আছে, তোমার কি হয় না, কিছু এইভাবে হচ্ছে কি স্ট্রাকচার আমরা দেখতে পাই, কিছু হচ্ছে কি তোমার সরল কূপ, মানে হচ্ছে কি সিম্পল এমনি জাস্ট উপবিধি থাকবে, আর বর্ডার পিট মানে দুদিকে এরকম করে বর্ডার থাকবে, বর্ডার দেওয়া থাকবে, ঠিক আছে। কূপটা কি জিনিস না, আমরা কি দেখতে পাই অনেক সময় যে, কোথায় গেল জানো, এখানে ছিল, দেখো। তো সেক্ষেত্রে এই যে কূপটা কি জিনিস না, এই স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে এই যে যদি আমরা সেল ওয়ালটাকে ভালো করে স্টাডি করি, সেই সেল ওয়ালের মধ্যে কিছু কিছু আমরা কি দেখতে পাই না, উপবৃদ্ধি দেখতে পাই, এক্সট্রা গ্রোথ। এবং তার ক্ষেত্রে কিছু দেখা যায় নর্মাল এমনি করে লুমের মতন দেখতে হয়, সেগুলোকে আমরা সিম্পল পিট বলি। আবার কিছু দেখা যায় সেই সেল ওয়ালের মধ্যে দুদিকে বর্ডার দেওয়া থাকে কিছু উপবৃদ্ধি, সেটাকে আমরা কি বলছি না, বর্ডার পিট বা সোপার কূপ বলি, কূপ বলি আমরা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে সেল ওয়ালে সিম্পল এবং মানে বর্ডার দু ধরনের পিট আমরা দেখতে পাবো। আর কোষগুলি চৌড়া থেকে লম্বায় বড় হয়, আর বিভাজনে এরা অক্ষম হয়ে যায়, কেন লিগনিফাইড হয়ে যায়, লিগনিফাইড সুবেরিন থাকার জন্য। তাহলে কি কাজ করে? যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, আকার আকৃতি নিয়ন্ত্রণ করা, এবং দেখো স্ক্লেরেনকাইমার তন্তু পরিবেশের নানান পীড়ন চাপ এগুলো থেকে রক্ষা করা, এবং ওভারঅল যদি আমরা দেখি ত্বক গঠন করা, যান্ত্রিক রক্ষা করা, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে কি তোমার কাজ। তাহলে দুটো ভাগ করলাম, একটা হচ্ছে কি তোমার ফাইবার বা তন্তু, এটা স্ক্লেরাইট। এই ফাইবার গুলো হচ্ছে দেখো, এদেরকে যে আমরা এটাকে উড ফাইবার বলি, উড ফাইবার বলা হয়। এটা দু প্রকারের হয়, এটা জাইলারি এবং হচ্ছে বাস্ট তন্তু, ঠিক আছে। এরা মেনলি কি করে না, এই যে তন্তু আকৃতি ফাইবার স্ট্রাকচার হয়। আর এখানে একটা কোশ্চেন বলেছে দেখো, যে জাইলেম আর ফ্লেমের পরিবহনের অভিমুখ কেমন? অপশন বি হবে। তাহলে উত্তর হবে অপশন বি এরটা। কারণ কেন না, জাইলেম ঊর্ধ্বমুখী পরিবহন করে তোমরা জানো, তাই না? আর হচ্ছে কি ফ্লেমটা হচ্ছে কি তোমার উভমুখী, ঠিক আছে। কোনো কোনো জায়গায় আবার বাই ডাইরেকশনাল বলা রয়েছে, কিন্তু তোমরা চেষ্টা করবে যদি মাল্টি ডাইমেনশনাল যদি হয়, মানে উভমুখী যদি হয়, তাহলে এইটা করার চেষ্টা করবে, ঠিক আছে। ঊর্ধ্বমুখী হচ্ছে জাইলেমের কাজ, আর উভমুখী হচ্ছে কি তোমার ফ্লোয়েমের কাজ। আচ্ছা, বার্স অফ সানিও কাকে বলা হয়? অপশন ডি। এটা উত্তর হয়ে যাবে অপশন ডি। পাইন গাছের প্রাকৃতকে আমরা কি বলি? বার্স অফ সানিও, এটা নাম দেওয়া হয়েছে আর কি। চলো এবার দেখো, এবার হচ্ছে কি এই যে কাস্টল তন্তু, জাইলারি ফাইবার, ক্যাম্বিয়াম থেকে উৎপন্ন যে তন্তু জাইলেমের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা বলি কাস্টল তন্তু, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে যে ট্রাকিডবিহীন একটা উদ্ভিদের নাম, ট্রাকিয়া, ট্রাকিয়াকে আমরা বলি ভেসেল বলি। তো এই ভেসেল থাকে না কোথায় না, যারা আছে জিমনোস্পার্মে থেকে থাকেন, এনজিওস্পার্ম থেকে থাকে। তাহলে এখানে জিমনোস্পার্ম কোনগুলো? জিমনোস্পার্ম হচ্ছে পাইন এবং নিটাম। নিটামটা আছে কি তোমার এনজিওস্পার্মিক ক্যারেক্টার দেখা যায়, এনজিওস্পার্মিক ক্যারেক্টার দেখা যায়, কিন্তু এটা হচ্ছে জিমনোস্পার্ম। তাহলে উত্তর হয়ে যাবে এখানে পাইন। বাকিগুলো তাহলে আম আর নারকেল হচ্ছে এনজিওস্পার্ম, আর ট্রাকিয়া বা ভেসেল হচ্ছে আমরা এনজিওস্পার্মে দেখতে পাই, কিন্তু জিমনোস্পার্মে দেখতে পাওয়া যায় না। পিঙ্কের মধ্যে পড়ছে হ্যাঁ, অ্যাঞ্জিওস্পার্ম। কি বলছো বলো?
বলছি নিটামটা কি তাহলে কানেক্টিভ লিঙ্কের মধ্যে পড়ছে এটা? হ্যাঁ, এটা কানেক্টিভ লিঙ্কের মধ্যে পড়ছে, তাই না? কারণ এটা হচ্ছে এনজিওস্পার্মিক ক্যারেক্টার দেখা যায়, কিন্তু এটা জিমনোস্পার্মের মধ্যে পড়ছে। জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্মের মধ্যে কানেক্টিভ লিঙ্ক, ঠিক আছে? তাহলে পুরো স্যার এগুলো জিমনোস্পার্ম পড়াবেন বলা না? হ্যাঁ বলো। স্যার বললাম এগুলো পড়াবেন না পরে, মানে ট্রাকিয়ার এগুলোর এই যে হ্যাঁ, পড়াবো না কেন? gymnosperm, কেন পড়াবো না? অনেক কিছু রয়েছে তো, এখানে রয়েছে, আমি আজ দূর পর্যন্ত যাইনি, ঠিক আছে? স্যার এখন ফট করে বললেন তো, এটা বুঝতে পারছিলাম না। এই যে প্রথমে আমি তোমাকে একটা কোশ্চেন তুলতে দেখিয়ে দিলাম, এগুলো সমস্ত রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে ট্রাকিয়ার রয়েছে ভাগগুলো সমস্ত, ঠিক আছে? পড়বো আমরা। তো যাই হোক, তাহলে আজকে আর এতটা থাক, কারণ আমরা এই যে পার্মানেন্ট টিস্যু থেকে পরের দিন শুরু করাটাই বেস্ট হবে, ঠিক আছে? কারণ অনেকটাই হয়ে গেল, তোমাদের টাইমও হয়ে গেছে। তোমাদের এই যে পার্মানেন্ট, মানে তোমার কম্পাউন্ড পার্মানেন্ট টিস্যু যেটা, সেটা হচ্ছে কি তোমার পরের দিন থেকে শুরু করলেই বেস্ট হবে, ঠিক আছে? জাইলেম থেকে আমরা শুরু করবো। স্যার হ্যাঁ বলো। বলছিলাম স্যার এই টাইমটা 10টা থেকে না করে যদি 9:30 থেকে করানো যায় তাহলে কি অসুবিধা হবে? হ্যাঁ, প্রচুর অসুবিধা হবে, টাইম চেঞ্জ করা যাবে না। ও আচ্ছা স্যার। হুম, ঠিক আছে, তাহলে এতটাই তোমরা আপাতত প্রথম দিনে পড়ো। আর এই এতটা থেকেই তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে মক টেস্টে, আর বাকি যেটা থাকলে আর একটি ক্লাসে হলে হয়ে যাবে, ঠিক আছে? এটা কটা স্লাইড পর্যন্ত হলো দেখে নি। এটা হলো তোমাদের স্যার আজকের পড়াটা খুব কঠিন। 31টা স্লাইড হয়েছে, টোটাল রয়েছে 65টা। হ্যাঁ হ্যাঁ, অর্ধেকটা হয়ে গেছে, ঠিক আছে? আর অর্ধেকটা হয়ে যাবে। কঠিনের কিছু নয় বাবা, আমি তো ধরে ধরেই তোমাদেরকে বললাম, জিনিসগুলো ঘরে পড়তে হবে তোমাকে, পড়লে হয়ে যাবে, ঠিক আছে? এতটা আজকে থাক, তাহলে বাকিটা পরে হবে, পরের দিন হবে, ঠিক আছে? না কি বলছো, নাকি পড়বে আরো? না স্যার, থাকুক এতটাই। ঠিক আছে, এতটা থাক, পরের দিন